কি অবস্থা ফারহান? আসসালামু আলাইকুম ভাই, কি খবর তোমার? ওয়ালাইকুম আসসালাম। এই তো আমার আজকে একটু মাথা ব্যথা করতেছে, বাইরে গেছিলাম, বাইরে থেকে আসার পরে গোসল করার পর থেকে মাথা ব্যথা। পেইন কিলার খেয়ে নিও। হ্যাঁ, এই যে 7:30 বাজে স্ট্যান্ডার্ড এইটের ক্লাস নেওয়ার কথা, ওদের ক্লাস নিতে পারি নাই। এমজেড ভাই কল দিছিল, দেন বললাম যে এমন এমন অবস্থা, তারপর ওই ক্লাস বাদ দিছে। এতক্ষণ রেস্ট নিয়ে এখন মাত্র ইসলে। উঠলাম। আচ্ছা, তো তাহলে ফেসবুকে যারা আসবে তারা এরকম কমেন্ট করে জানাই দিবে যে কে কে দেখতেছে এরকম। ঠিক আছে, তো এখন আমরা এখানের মধ্যে শুরু করে দেই। ফার্স্ট অফ অল, গ্র্যাভিটেশনাল ফিল্ড আমরা যখন নাকি পড়বো, এখানের মধ্যে ও লেভেলসে থাকতে সময়, ও লেভেলসে তোমাদের চ্যাপ্টার 6 এ অ্যাস্ট্রোনমি নামের একটা চ্যাপ্টার ছিল। তোমরাই তো লাস্ট ব্যাচ যারা নাকি ওল্ড আইজিসিএসসি টেস্ট দিয়ে আসছো, এক্সাম দিয়ে আসছো, তাই না? সো হ্যাঁ ভাই। তোমাদের যে চ্যাপ্টার 6 ছিল অ্যাস্ট্রোনমি, ওইটার মধ্যে একটা জিনিস আমরা লিখে দিছিলাম যে গ্র্যাভিটেশনাল ফোর্স কি করবে, যে কোনো দুইটা অবজেক্ট যাদের ম্যাস আছে তাদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে, এন্ড গ্র্যাভিটেশনাল ফোর্স কিসের কিসের উপর ডিপেন্ড করে ওই ব্যাপারগুলো আমরা লিখবো। ওকে, সো ফার্স্ট অফ অল, নিউটনস ল অফ ইউনিভার্সাল গ্র্যাভিটেশন। আচ্ছা, নিউটনস ল অফ ইউনিভার্সাল গ্র্যাভিটেশন জিনিসটা কি বলে এখানের মধ্যে আমরা দেখি যে ফার্স্ট অফ অল তোমার দুইটা ম্যাস আছে, দিস ইজ ম্যাস 1, দিস ইজ ম্যাস 2, এন্ড এই দুইটা অবজেক্ট যেহেতু তাদের নিজেদের একটা ম্যাস আছে, সো তারা কি করবে, একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করবে। ম্যাস 2 ম্যাস 1 কে অ্যাট্রাক্ট করবে এই ডিরেকশনে, সো F21 দিয়ে আমরা এই ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করি। এটা কি মিন করে, ফোর্স এক্সার্টেড বাই ম্যাস নাম্বার 2 অন ম্যাস নাম্বার 1। সো F21 দিয়ে কি বোঝায় আরিফিন? F21 দিয়ে বোঝায় ফোর্স এক্সার্টেড বাই ম্যাস নাম্বার 2 অন ম্যাস নাম্বার 1। ওকে, তো এমন ভাবে আমরা এই ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করি। তো তাহলে সেম একটা লজিকে ম্যাস 1 ম্যাস 2 এর উপর যে ফোর্স এক্সার্ট করে এটাকে আমরা কি লিখবো আরিফিন? ভাইয়া F12। ভেরি গুড, F12, যে ফোর্স এক্সার্টেড বাই ম্যাস নাম্বার 1 অন ম্যাস নাম্বার 2। ওকে, সো এইভাবে করে আমরা ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করব। এন্ড দ্য সেপারেশন or the distance between the center of gravity of the two masses is r। তাদের দুইজনের সেন্টার অফ গ্র্যাভিটির মধ্যে সেপারেশন কত? r। আচ্ছা, সো এখন ভাইয়া, বলো। আচ্ছা এখানে আর কি রেডিয়াস হিসেবে বুঝাইতেছে নাকি শুধু একটা ডিসটেন্স, রেগুলার ডিসটেন্স? এটা ডিসটেন্সও প্লাস রেডিয়াসটা বুঝায় আমাদের কখন, একটা সিঙ্গেল ম্যাস থাকলে, যে একটা সিঙ্গেল ম্যাস থাকলে দা ফিল্ড ইজ অ্যাকচুয়ালি স্ফেরিক্যাল। হ্যাঁ, ফিল্ডটা হলো আমাদের অ্যাকচুয়ালি রেডিয়াল, যে স্ফেরিক্যাল একটা ফিল্ড। সো তাহলে ওইটার জন্য আমাদের ওই রেডিয়াসটা রিপ্রেজেন্ট করে দেখে আর ব্যাপারটা আমরা ইউজ করি। ডি এর জায়গায়, ডিসটেন্সের ডি এর জায়গায় আমরা আর দিয়ে ডিসটেন্স মিন করি। ওকে, বুঝতে পারছি। আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে নিউটনস ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন কি বলে, যে যে কোনো দুইটা অবজেক্ট যাদের ম্যাস আছে তারা কি করবে, একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করবে, কি ফোর্স দিয়ে? গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে। সো তাহলে F21 মানে কি, ফোর্স এক্সার্টেড বাই ম্যাস নাম্বার 2 অন ম্যাস নাম্বার 1। আর ফোর্স 12 মানে কি, ফোর্স এক্সার্টেড বাই ম্যাস নাম্বার 1 অন ম্যাস নাম্বার 2। সো তাহলে এই ব্যাপারটা আমরা ক্লিয়ার করে নিলাম। এখন নিউটনস ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশনটা কি বলে, the gravitational force is directly proportional to the product of the masses। যে যেই দুইটা ম্যাসের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করতেছে ওই দুইটা ম্যাসের প্রোডাক্টের উপর, ঠিক আছে, মাল্টিপ্লিকেশনের উপর ফোর্সটা হবে ডিরেক্টলি প্রপোর্শনাল। তো তার মানে কি, ম্যাসের ভ্যালুগুলো যত বেশি হবে ফোর্সের ভ্যালু তত বেশি হবে, ম্যাসের ভ্যালুগুলো যত কম হবে
ফোর্সের ভ্যালু তত কম হবে। তো এইটা একটা ব্যাপার। আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস হলো ফোর্স or the gravitational force is inversely proportional to the square of the distance between them. So তাহলে 1/r স্কয়ার, এই জিনিসটাই সুমিত যে আমাদের গ্রুপে একটা মিম দিছে, ওখানের মধ্যে দেখছো যে কুলম্বস ল আর এই যে নিউটনস ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন তাদের মধ্যে কত মিল। যে কুলম্বস লতে আমাদের ফোর্সের ডিপেন্ডেন্সি কার উপর ছিল, কুলম্বস লতে ছিল ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দ্য চার্জেস, আর ডিসটেন্সের ব্যাপারটা দোনোটার মধ্যেই কি সেম। ওকে, সো তাহলে এই যে আমরা এটা আর সিম্বলে ভাইয়া লিখলাম। হ্যাঁ, নিউটনস নিউটনস ল এর মধ্যে যে লেখছে F = g * m1 * m2 / d², জিটা কিসের এটা? ওইটা ক্যাপিটাল জি, ওইটা আসবে ওই যে আমাদের কনস্ট্যান্ট সরাই ফেললে কি বলে, প্রপোর্শনালিটি সাইন সরাই ফেললে একটা কনস্ট্যান্ট আসে না, ওইটা হলো আমাদের হুম। ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ক্যাপিটাল জি। ও, ঠিক আছে, আচ্ছা। সো তাহলে বুঝতে আমরা এটা পেরেছি। যে সিম্বলে লিখছি, এখন এটা আমরা ওয়ার্ডে লিখবো যে কিভাবে ব্যাপারটাকে এক্সপ্লেইন করা যায়। ঠিক আছে, সো এখানের মধ্যে আমরা ওয়ার্ডে লিখি এভরি পার্টিকেল in the universe attracts every other particle with a force which is directly proportional to the product of their masses and inversely proportional to the square of the distance between them. সো এখন তুমি যে জিনিসটা বললা আরেফিন, কি জিনিস, যে এই যে আমাদের ক্যাপিটাল জিটা আসে কই থেকে আসে, সো এখানের মধ্যে আমরা ব্যাপারটা কিরকম লিখতে পারি, কি জিনিস, এফ প্রপোর্শনাল m1 m2 এফ প্রপোর্শনাল 1/r স্কয়ার। সো দুইটাকে একসাথে যদি আমরা লিখি এফ প্রপোর্শনাল m1 m2 r স্কয়ার। সো এখন এখানে প্রপোর্শনাল সাইন সরালে আমাদের কি নিয়ে আসতে হয়, একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়। ইন দিস কেস the constant is capital G. ও, The constant is capital G and এই ক্যাপিটাল জি টাকে আমরা কি বলি, এই ক্যাপিটাল জি টাকে আমরা বলি ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এটা তোমাদের ক্যালকুলেটর থেকেও তোমরা ভ্যালুটা বের করতে পারো, যে কনস্ট্যান্টের ভ্যালু কতগুলি থাকে না ক্যালকুলেটরের মধ্যে। এটা একটা ইউনিভার্সাল ভ্যালু which is 6.67 into 10 to the power minus 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার ইউনিট। হ্যাঁ, ইউনিট কি হবে, নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এটা তুমি ফোর্সের ইউনিট হলো নিউটন, ম্যাসের ইউনিট হলো কিলোগ্রাম, ডিসটেন্সের ইউনিট বা আর এর ইউনিট হলো মিটার। সো তাহলে ওইভাবে করে তুমি যদি জি টাকে সাবজেক্ট করো, দেন ফাইনালি কি পাবা, ইউ উইল গেট দ্য ইউনিট নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। ওকে, সো এখন আমরা ব্যাপারটা কি করব, নাও উই উইল কম্পেয়ার, হ্যাঁ,
যে সিমিলারিটি এন্ড ডিফারেন্স দেখবো। কিসের কিসের মধ্যে সিমিলারিটি এন্ড ডিফারেন্স দেখবো? নিউটনস ল অফ গ্র্যাভিটেশন এন্ড কুলম্বস ল এর মধ্যে। ঠিক আছে, সিমিলারিটিজ এন্ড ডিফারেন্সেস বিটুইন নিউটনস ল অফ গ্র্যাভিটেশন এন্ড কুলম্বস ল। সো এই জিনিসটা আমরা লিখি ফার্স্ট। এখানে আমরা এটা লাইন দিয়ে দেই। হ্যাঁ, হেডিংটা কি ছিল? গ্র্যাভিটেশনাল ফিল্ড। ওকে। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি আমরা দেখি, সিমিলারিটিজ এন্ড ডিফারেন্সেস বিটুইন নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, similarities and differences between Newton's law of gravitation and Coulomb's law. আচ্ছা, সো তাহলে ফার্স্টে সিমিলারিটিটা কি? তাদের মধ্যে সিমিলারিটি আছে জাস্ট একটাই। সিমিলারিটিস জাস্ট একটাই আছে। কি সিমিলারিটি? দে বোথ ওবে ইনভার্স স্কয়ার ল, যে তাদের দোনোজনেরই কি ফোর্সের ভ্যালুটা ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কয়ার অফ দ্য ডিসটেন্স বিটুইন देम। সো এটাকে আমরা কি বলি? ইনভার্স স্কয়ার ল। ওকে, সো তাহলে এই জিনিসটা লিখে রাখি, দে বোথ ওবে ওবে ইনভার্স স্কয়ার ল। ঠিক আছে, and dissimilarities or differences এর লিস্টটা বড়। এখানের মধ্যে কি কি আসবে আমরা দেখি। নাম্বার 1। ভাইয়া, হ্যাঁ, প্রথম সিমিলারিটি কি নিউটনস ল এর মধ্যে ম্যাস নিয়ে কাজ করতে হয়, আর কুলম্বস ল এর মধ্যে চার্জ নিয়ে কাজ করতে হয়, এটা না? এটা সিমিলারিটি এটা তো সিমিলারিটি বলা যায় না, এটা তো তাদের মধ্যে একটা সিমিলারিটি না, ডিফারেন্স। ডিফারেন্সের কথা বলতেছি, সরি আমি আচ্ছা, বললে সিমিলারিটি বলে দিছি। এখানে এটা ডিফারেন্স বলা যায়, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি আমাদের নামের সাথেই তো বুঝায় যাওয়া যাইতেছে যে গ্র্যাভিটেশনাল ফোর্স হলো ম্যাসের সাথে রিলেটেড থাকবে, ইলেকট্রিক ফোর্স হলো চার্জের সাথে রিলেটেড থাকবে। সো তাহলে ওইটা নিয়ে এত বেশি বড় কোন একটা আমাদের ডিফারেন্স বলা যায় না, কিন্তু যে যে বড় আচ্ছা, ডিফারেন্স গুলি বলা যায় ওই ডিফারেন্স গুলি আমরা আলাদাভাবে লিস্ট করতেছি। ঠিক আছে, তুমি দেখো লিস্টের মধ্যে কি কি আছে। ওকে। নাম্বার 1 ডিফারেন্স, যে ইলেকট্রিক ফোর্স can be both attractive and repulsive। ইলেকট্রিক ফোর্স আমাদের অ্যাট্রাকটিভও হতে পারে যদি অপোজিট চার্জ ফেস করা থাকে, একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করবে, আর যদি সেম চার্জ থাকে তো তাহলে কি করবে, একজন আরেকজনকে রিপেল করবে, তাই না? তো তাহলে ইলেকট্রিক ফোর্স অ্যাট্রাকটিভও হতে পারে, রিপালসিভও হতে পারে, কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স অলওয়েজ এন্ড অলওয়েজ কি হবে, অ্যাট্রাকটিভ হবে, তাই না? তো তাহলে এটা তাদের মধ্যে অনেক বড় একটা ডিফারেন্স, তাই তো আরেফিন? জি ভাইয়া। বাট গ্র্যাভিটেশনাল ফোর্স is always attractive। দেন আমরা যদি নাম্বার 2 ডিফারেন্সের মধ্যে যাই, নাম্বার 2 ডিফারেন্সের মধ্যে কি লেখা যায়? নাম্বার 2 ডিফারেন্সের মধ্যে লেখা যায় যে ইলেকট্রিক ফোর্স আমাদের কি করে, কোন মিডিয়ামে আছে ওইটার উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স কোন মিডিয়ামের উপর ডিপেন্ড করে না। লাইক আমার মধ্যে আর আর্থের মধ্যে স্পেসওয়ালা তো কোনো গ্যাপ নাই, আছে? আমার আর আর্থের মধ্যে কি কোনো ভ্যাকিউম আছে?
আমার আর আর্থের মধ্যে একদম ডিরেক্টলি সবকিছু সলিড দিয়ে আমাদের বাউন্ড করা, বা আমি যদি জাম্পও করি আমার আর আর্থের মাঝখানে একটা এয়ার গ্যাপ আছে, বাট স্টিল দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স উইল অ্যাক্ট অ্যাজ ইট শুড বি। হ্যাঁ, কিন্তু আর্থ আর সানের মাঝখানে বা আর্থ আর মুনের মাঝখানে তাদের মধ্যেও তো গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে। তাদের মধ্যে তো ভ্যাকিউম, যে পুরো স্পেস না, যে একদম স্পেসের মধ্যে তাদের মধ্যে এত বড় একটা সেপারেশন, স্টিল গ্র্যাভিটেশনাল ফোর্স কি করে, সেম ওয়েতেই কাজ করে। দেন মনে করো তুমি পানির ভিতরে আসো, তুমি পানির নিচে আসো, এখন পানির নিচে থাকলে পরে তোমার উপর কি গ্র্যাভিটি কি কম কাজ করবে? গ্র্যাভিটেশনাল ফোর্স তো ঠিকই তোমার উপর কাজ করতেছে, তুমি পানিতে থাকো, এয়ারে থাকো, ভ্যাকিউমে থাকো, তুমি কোন মিডিয়ামে থাকো, দ্যাট ডাজন্ট ম্যাটার। কিন্তু ইলেকট্রিক ফোর্সের জন্য মনে আছে আমরা ইলেকট্রিক ফোর্সের ওখানে মধ্যে কি দিতাম, একটা কে দিতাম না, যে আমরা কুলম্বস লয়ের এটার জন্য এটা একটু এই পাশে লিখে রাখি আলাদা করে, তাহলে যেন তোমাদের মনে পড়ে। F is equal to K Q1 Q2 by R square, এমন লিখতাম না? তো এখন এখানের মধ্যে K এর বদলে আমরা কি লিখতে পারি, 1 by 4 pi epsilon naught into Q1 Q2 by R square। এই যে আমাদের এপসাইলন নট, এটা কি, এটা হলো পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। সো তাহলে এটা কি, এটা হলো আমাদের ভাইয়া। ভ্যাকিউমের জন্য বা আচ্ছা এয়ারের জন্য। হ্যাঁ, ভ্যাকিউমের জন্য বা এয়ারকেও আমরা এখানের মধ্যে মোর অর লেস ভ্যাকিউম কনসিডার করতে পারি। সো এইটার জন্য আমাদের কি হবে, এপসাইলন নট এর ভ্যালু একরকম। কিন্তু এখন তুমি তোমার একটা চার্জকে পানির নিচে রাখলা, একটা চার্জকে তুমি এয়ারের মধ্যে রাখলা, এখন যেই চার্জটা পানির ভিতরে আছে তার জন্য কিন্তু এই পারমিটিভিটির ভ্যালুটা সেম হবে না। তো তাহলে ইলেকট্রিক ফোর্সটা কি করতেছে, ইলেকট্রিক ফোর্সটা কোন মিডিয়ামে আছে মিডিয়ামের উপরে ডিপেন্ড করতেছে, কিন্তু তোমার গ্র্যাভিটেশনাল ফোর্স কেয়ারই করে না যে তুমি কোন মিডিয়ামে আছো, যে কোনো মিডিয়ামেই থাকো না কেন তোমার উপর অলওয়েজ সেম অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করবে। সো তাহলে, ভাইয়া, হ্যাঁ বলো। আচ্ছা এখানে যে কেটা সেটা কি কনভার্ট করে 1/4 পাই এপসাইলন নট হয়, হ্যাঁ, এটা মানে তো কে এর তোমাদেরকে ভ্যালুটা? ইলেকট্রিক ইয়ার মধ্যেও পড়ানো হয়েছিল, এটা তো বইয়ের মধ্যে এটাই ফলো করা, যে কে না লিখে, এখন কে না লিখে কিন্তু ওরা স্টুডেন্ট বুকের মধ্যে দেখবা যে 1/4 পাই এপসাইলন নট লিখে। ঠিক আছে, সো স্টুডেন্ট বুকটা ওখানের মধ্যে রিডিং পড়তে হবে একটু, ওকে? আচ্ছা, সো তাহলে এখান থেকে আমরা একটা আইডিয়া পাইলাম কি, যে ইলেকট্রিক ফোর্স ইজ মিডিয়াম ডিপেন্ডেন্ট। সো তাহলে এই ব্যাপারটা লিখে রাখি, যে ইলেকট্রিক ফোর্স, সরি, electric force depends on medium but gravitational force does not। এটা গেল। দেন কি বলা যায়, এখন তুমি মনে করো যে তোমার উপরে আমি কোন একটা ইলেকট্রিক চার্জ, হ্যাঁ, আমি তোমার উপর কোন একটা ইলেকট্রিক চার্জ কি করলাম, থ্রো করলাম, বা তোমার দিকে তোমার উপরে কোন একটা ইলেকট্রিক ফোর্স এক্সার্ট করতেছি। তুমি কিন্তু চাইলে তুমি নিজেকে কি করতে পারো, এই ইলেকট্রিক ফোর্স থেকে নিজেকে শিল্ডিং করতে পারো, যে নিজেকে বাঁচাই নিতে পারো কিভাবে, ইউ ক্যান ইউজ আ ম্যাগনেটিক অর ইউ ক্যান ইউজ আ মেটালিক মিডিয়াম, যে তুমি একটা মেটালিক মিডিয়াম ইউজ করে কি করতে পারবা, যে তুমি শিল্ডিং করতে পারবা। যে আমরা লাইটনিং কন্ডাক্টর নিয়ে পড়ছিলাম, মনে আছে? লাইটনিং কন্ডাক্টরের কাজটা কি ছিল, যে মনে করো লাইটনিং কখন হয়, লাইটনিং তখন হবে যখন নাকি ক্লাউডস গুলো অনেক বেশি চার্জড আপ হয়ে যাবে, তাই না? ক্লাউডস যখন নাকি অনেক বেশি চার্জড আপ হয়ে যাবে তখন কি হবে, তার ক্লাউডের মধ্যে আর আর্থের মধ্যে অনেক হাই একটা পটেনশিয়াল ডিফারেন্স জেনারেট হবে।
এত হাই যে সে তখন মাঝখানের যে এয়ার মিডিয়ামটা আছে এয়ারটাকে কি করে ফেলবে, আয়োনাইজ করে ফেলবে। এই যে সে এখন এয়ারটাকে আয়োনাইজ করে ফেললো, এই আয়োনাইজ এয়ারটাকেই তো আমরা কি দেখতে পাই, লাইটনিং হিসেবে দেখতে পাই না, যে হোয়াইট একটা ট্রেইল দেখা যায় না আকাশের মধ্যে। সো এটাই তো আমাদের কি, ওই লাইটনিংটা। সো এখন এই লাইটনিংটা যখন নাকি সে কি করতেছে, আর্থের দিকে আসতেছে, বা এই যে আমাদের ইলেকট্রিক চার্জ গুলো ডিসচার্জ হওয়ার ট্রাই করতেছে, তুমি কি করতে পারো, তুমি কিন্তু তুমি যদি মনে করো এরকম ওপেন একটা এরিয়াতে থাকো বা ওয়াটার বডির কাছে থাকো, তো তখন তোমার থ্রুতে কি করতে চাবে, ওই চার্জটা ডিসচার্জ হইতে চাবে। সো তাহলে ইন অর্ডার টু অ্যাভয়েড দ্যাট, এটা কি বলি, তোমরা ও লেভেলসে থাকতে সময় স্ট্যাটিক ইলেকট্রিসিটি চ্যাপ্টারের মধ্যে এমন বলছিল না যে ইন অর্ডার টু সেভ ওয়ানসেলফ ফ্রম লাইটনিং স্ট্রাইক, সেফ রিজিয়ন গুলি কি, ইনসাইড আ কার অর ইনসাইড আ বিল্ডিং। সো তাহলে এইভাবে আমরা কি করি, আমাদের উপরে লাইটনিং পড়তে নিলেও আমরা লাইটনিংটাকে ডেভিয়েট করে বা লাইটনিংটাকে আমরা কি করে ফেলতে পারি, অন্য একটা পাথ দিয়ে ফ্লো করায় দেওয়া যেতে পারি। কিন্তু আর্থ তোমাকে গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করতেছে, তুমি কি এরকম কোন একটা শিল্ড দিয়ে রাখতে পারবা যে না আমার আর্থ টেনে নিজের কাছে নিয়ে আসতে পারবে না, আমি একটা গ্র্যাভিটেশনাল ফোর্সের শিল্ড অ্যাপ্লাই করতেছি, এমন কি কখনো করা পসিবল? গ্র্যাভিটেশনাল ফোর্সকে শিল্ডিং করা পসিবল না। ওকে, সো তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সকে শিল্ডিং করা পসিবল না, কিন্তু ইলেকট্রিক ফোর্সকে শিল্ডিং করা পসিবল। কিভাবে শিল্ড করব, মেটালিক মিডিয়াম দিয়ে, যে আমাকে ইলেকট্রিক ফোর্স বা ইলেকট্রিক একটা চার্জ অ্যাট্রাক্ট করতেছে বা রিপেল করতেছে বা আমার থ্রুতে ফ্লো করা ট্রাই করতেছে, আমি কি করব, আমি একটা মেটালিক মিডিয়াম ইউজ করলে পরে ইট উইল ফ্লো থ্রু দ্য মেটালিক মিডিয়াম ইনস্টেড অফ ফ্লোয়িং থ্রু মি, অর আমার উপর ফোর্স এক্সার্ট না করে সে ওই মেটালিক মিডিয়ামের উপর ফোর্স এক্সার্ট করলো, বা মেটালিক মিডিয়ামটা কি করবে, ওই ফোর্সটাকে ডেভিয়েট করে দিবে, যে ইলেকট্রিক ফোর্সটাকে সে ডেভিয়েট করে দিতে পারবে। তো তাহলে এই জিনিসটা আমরা লিখবো, কি জিনিস, যে ইলেকট্রিক ফোর্স ক্যান বি শিল্ডেড বাই আ মেটালিক মিডিয়াম। তো তাহলে ক্যান বি shielded by a metallic medium, but gravitational force cannot be shielded. গ্র্যাভিটেশনাল ফোর্সকে কি করা যাবে না, শিল্ড করা যাবে না। আচ্ছা, দেন লাস্ট যে বড় ডিফারেন্সটা, এই বড় ডিফারেন্সটা কি, গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ উইক, ঠিক আছে, এন্ড ইলেকট্রিক ফোর্স ইজ স্ট্রং। কোনটা কেন, এটা রিজনিং সহ আমরা লিখতেছি, ইলেকট্রিক ফোর্স is strong or gravitational force is weak. So এখন ইলেকট্রিক ফোর্স কেন স্ট্রং, বিকজ ইলেকট্রিক ফোর্সের যে কনস্ট্যান্টটা, এই যে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্সের কনস্ট্যান্টের ভ্যালুটা কত দেখছো, 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11, আর আমাদের ইলেকট্রিক ফোর্সের যে কনস্ট্যান্টটা, এই ইলেকট্রিক ফোর্সের কনস্ট্যান্টের ভ্যালুটা কত ছিল মনে আছে, 8.99 বা 9.0 ইন্টু 10 টু দি পাওয়ার 9, ঠিক আছে, নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার। সো তাহলে for the same distance and for the same value of charge and mass, গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে ইলেকট্রিক ফোর্সের স্ট্রেংথ বেশি হবে। কেন, বিকজ ইলেকট্রিক ফোর্সের যে কনস্ট্যান্টের ভ্যালুটা, ওই কনস্ট্যান্টের ভ্যালুটা হলো বড়, যে কে এর ভ্যালু বড়, সো এর জন্য কি ইলেকট্রিক ফোর্স হলো স্ট্রঙ্গার। আর
গ্র্যাভিটেশনাল ফোর্সের কনস্ট্যান্টের ভ্যালুটা কি 10⁻⁻11। সো তাহলে কি গ্র্যাভিটেশনাল ফোর্সের এই কনস্ট্যান্টের ভ্যালুটা অনেক অনেক ছোট। সো যেহেতু গ্র্যাভিটেশনাল ফোর্সের এই কনস্ট্যান্টটা অনেক অনেক ছোট, তো এর জন্য গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে সে কি বানায় দেয়, উইক বানায় দেয়। এর জন্যই কিন্তু কি হয়, এর জন্যই কিন্তু মনে করো যে আমার সাথে অন্য যে কোনো ম্যাচের তাদেরও কিন্তু অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করতেছে, কিন্তু আমরা এটা এত প্রমিনেন্টলি ফিল করি না। কেন? বিকজ আমাদের ফোর্সের ভ্যালুটা অনেক অনেক কম। কেন ফোর্সের ভ্যালুটা কম? বিকজ এই যে কনস্ট্যান্ট যেটা আসে 6.67 ইন্টু 10⁻⁻11, এই কনস্ট্যান্টের ভ্যালুটা অনেক ছোট। সো এর জন্য আমাদের কি হয়, এর জন্য আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্সটা অনেক উইক হয়। সো তাহলে এই ব্যাপার দুইটা আমরা লিখে রাখি যে ইলেকট্রিক ফোর্স কেন স্ট্রং, ডিউ টু লার্জ ভ্যালু অফ কে, due to large value of K. Our gravitational force can weak due to small value of G. Due to small value of G. Okay. সো তাহলে এই জিনিসটা গেল আমাদের ফার্স্ট অফ অল কম্পারিজন বিটুইন গ্র্যাভিটেশনাল অ্যান্ড ইলেকট্রিক ফোর্স অর নিউটনস ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন অ্যান্ড কুলম্বস ল। ঠিক আছে, সো এইগুলার মধ্যে আমাদের কম্পারিজনটা গেল। আই হোপ এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নাই, বিকজ আমরা প্রত্যেকটা জিনিসই রিজনিং সহ এক্সপ্লেন করলাম। হ্যাঁ, এখন তোমাদের জন্য একটা কাজ থাকবে, তোমরা এখন একটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে আমাকে দেখাবা যে ভ্যালুটা কত আসে। ওকে, আমি কোশ্চেনটা লিখে দিতেছি, তোমরা খাতায় ফার্স্টে কোশ্চেনটা কপি করবা, দেন খাতার মধ্যে ক্যালকুলেশনটা করবা। সো কোশ্চেনটা কি, ফাইন্ড দ্য রেশিও অফ দ্য ম্যাগনিটিউড of the electric force Fe and gravitational force Fg between two protons separated by a distance r. এখন এটার জন্য তোমার যে ইনফরমেশন গুলি লাগবে, mass of a proton is 1.67 into 10 to the power minus 27 kg. Charge of a proton is equal to 1.6 into 10 to the power minus 19 coulomb. So এখন these are the information that you are provided with. এখন তুমি কি করবা, এখন তুমি আমাকে রেশিওটা দিবা। কিসের রেশিও? তুমি আমাকে রেশিওটা দিবা Fe divided by Fg is equal to কি আসে, এই রেশিওটা আমাকে বলবা। ওকে, সো এখন এই ক্যালকুলেশনটা করে ফেলো।
ভাইয়া আচ্ছা, 2 প্রোটন যেহেতু বলছে, তাহলে M1 আর M2 একই হবে না? হ্যাঁ, M1 M2 একই, Q1 Q2 একই। আচ্ছা, বুঝছি। ভাইয়া আমি তোমার মেসেঞ্জারে রেজাল্টটা পাঠাইছি, একটু দেখো তো ঠিক হয়েছে নাকি। কত আসছে? আমার অনেক বড় একটা ভ্যালু আসতেছে, 1.24 ইন্টু 10 টু the power 74 আসতেছে। 74 হবে না, 36 হবে, 10 টু দি পাওয়ার 36 হবে। 1.24 ইন্টু 10 টু দি পাওয়ার 36। তুমি মনে হয় চার্জ বা ম্যাস কোন একটাতে একটু ভুল করছো, বা ওই কনস্ট্যান্টের ভ্যালু গুলাতে কোন একটা পাওয়ারে ভুল করছো মনে হয়। 1.24 কিন্তু 10 টু দি পাওয়ার আসবে 36, নট 74। একটু চেক করে ভাইয়া আমি ফেলো তোমার তারপর। পিকটা পাঠাইছি। ঠিক আছে, দাঁড়াও দেখতেছি। দেখি কি করছো। 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 ইন্টু 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার -27, এটা আর 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। তোমার ফার্স্ট এরটা এফ জি, আরিফিন, এফ জি তে তোমার 10 টু দি পাওয়ার মাইনাস কত আসছিল? 10 টু দি পাওয়ার -64 আসছে নাকি 10 টু দি পাওয়ার -44 আসছে? 10 টু দি পাওয়ার -64 আসে। দাঁড়াও, এখানের মধ্যে আমি দেখি এখানে ক্যালকুলেট করে কি অবস্থা হয়। ওকে, ওকে। তো এখন তোমার যেটা আসছে -27, -27, সো 27 মিলে 54, 54 আর এটা আচ্ছা 64 গেল। 10 টু দি পাওয়ার -19, 10 টু দি পাওয়ার -19। তুমি তো আমার FE তে ভুল হয়েছে, এফ ই তে ভুল হয়েছে। 10 টু দি পাওয়ার -19, -28 হবে। -38 আর ওখানে 9, তো তাহলে এটা 10 টু দি পাওয়ার, -28 হবে। হ্যাঁ, -27 এর ঘরে সামথিং কিছু আসবে, দেন ওগুলা কাটাকাটি করলে পরে ঠিক অ্যান্সার চলে আসবে। এখন চেক করতেছি, দাঁড়াও। ওকে এখন ঠিক হওয়ার কথা। হ্যাঁ, 36 আসে। ওকে, সো তাহলে এটা মিলে গেছে, ভেরি গুড। আরাফের মোস্ট প্রবাবলি ইন্টারনেট চলে গেছে, এর জন্য করতে পারে নাই। তো আমরা এখানের মধ্যে ওয়ার্কিংটা করে ফেলি। হ্যাঁ, এখানের মধ্যে ওয়ার্কিংটা করে ফেলি যে বেসিক্যালি স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে কিভাবে করে ফেলা যায়। এফ ইটা কি? এফ ই হলো, সরি, কে Q1 Q2 বাই আর স্কোয়ার, আর এটা জি M1 M2 বাই আর স্কোয়ার। তো এখন আর স্কোয়ার কাটাকাটি চলে গেল, বিকজ দে আর দ্য সেম। তাহলে কি কি থাকে বাকি? কে ভ্যালুগুলো লিখে দেই আমরা। 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 স্কোয়ার্ড, আর এখানে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11, আর এটা 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার -27 স্কোয়ার। সেটা করলে পরে কত চলে আসবে? 1.24, সরি, 1.24 ইন্টু 10 টু দি পাওয়ার 36 বাই 1। সো তাহলে রেশিওটা কত হবে?
1.24 into 10 to the power 36 is to 1. সো তাহলে দ্যাট উইল বি দ্য রেশিও। আচ্ছা, এই মিটিং এর টাইমটা অনেক কম আছে, সো নেক্সট মিটিংটা জয়েন করে ফেলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওই আরাফের নেটের প্রবলেম হইতেছে তো, মানে ও মোবাইল ডেটা দিয়ে চালাচ্ছে তো তোমার কথাটা কাটা কাটা আসতেছে, শুনতে পারতেছে কিন্তু কথা কাটা কাটা আসতেছে। বুঝতে এই পারছি, মাত্র টেক্সট করে। সমস্যা নাই। ইন্টারনেট প্রবলেম হইতেই পারে, আমাদের ডিজিটাল বাংলাদেশ বললে তো আর ডিজিটাল হয়ে যায় না। হুম। আচ্ছা, সো তাহলে দিস ওয়াজ আ সার্টেন কম্পারিজন যে ইলেকট্রিক ফোর্স অ্যাকচুয়ালি গ্র্যাভিটেশনাল ফোর্সের রেসপেক্টে কত কত বড় হয়, হ্যাঁ, এত টাইমস বড়। সো তাহলে দ্যাটস আ ভেরি গুড এক্সাম্পল অর আ সেলফ রিমাইন্ডার যে অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্সের রেসপেক্টে অনেক বড় হয়। এখন আমরা যদি একটা কাজ করি, কি কাজ করি, আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স ভার্সাস ডিস্টেন্স যদি একটা গ্রাফ আঁকি, হ্যাঁ, if we draw a graph of gravitational force Fg versus distance, that is r গ্রাফ। যদি আমরা এই গ্রাফটা দেখি, দেখতে কেমন আসে, আমরা যে ইনভার্স স্কয়ার রিলেশনশিপ অ্যাকচুয়ালি কিভাবে কি রিপ্রেজেন্ট করা হয় এই জিনিসটা আমরা দেখবো এখন। আচ্ছা, সো এখন এখানের মধ্যে আমরা ফার্স্টে ডিস্টেন্স যখন আর, ফোর্স তখন এফ, আমরা ফার্স্টে এই জিনিসটা সেট করে রাখলাম কি, ডিস্টেন্স যখন আর, ফোর্স তখন এফ। তো তাহলে দিস উইল বি দ্য ইন্টারসেকশন পয়েন্ট, তাই না? তো এখন অ্যাকর্ডিং টু ইনভার্স স্কয়ার রিলেশনশিপ, হ্যাঁ, অ্যাকর্ডিং টু আওয়ার ইনভার্স স্কয়ার রিলেশনশিপ, ডিসটেন্স যদি আমরা ডাবল করি, যে এতটুকুতে যদি আর হয়, তো তাহলে এতটুকুতে কি হবে, 2r হবে না? যে এতটুকুতে কি হবে, 2r। সো এতটুকুতে যদি ডিসটেন্স হয় 2r, ফোর্সটা কত টাইমস হবে? ডিসটেন্স যদি ডাবল হয়, ফোর্স কত টাইমস হয় আরিফিন? ভাইয়া স্কোয়ার টাইমস ছোট হবে না? স্কয়ার টাইমস ছোট হবে। সো তার মানে ডিসটেন্স যদি ডাবল হয়, নরমালি ইনভার্স রিলেশনশিপ কেমন বলে, যে একটা ডাবল হলে আরেকটা হাফ হবে, কিন্তু এখানে হুম। একটা ডাবল হলে আরেকটা হাফের স্কয়ার হবে। তো হাফের স্কয়ার মানে কত, 1/2 কোয়ার্টার। স্কয়ার মানে 1 কোয়ার্টার কোয়ার্টার হয়ে মানে যাবে। 1/4 আর কি।
তো তাহলে বেসিক্যালি এতটুকু যদি f হয়, সো তাহলে এইটা হবে কি, এইটা হবে f/2, সো f/4 কোথায় হবে, এইখানে, তাই না? f/2 হলো f এর অর্ধেক, আর f/2 এর অর্ধেক হলো কি, f/4, তাই f না? বাই 4। আচ্ছা, হুম তো তাহলে এইভাবে করে আমরা ব্যাপারটা রিপ্রেজেন্ট করতে পারি। তো তাহলে ডিসটেন্স যখন নাকি 2r, আরটা আমাদের আরেকটা এই সাইডে আসবে, ডিসটেন্স যখন নাকি 2r, তখন ফোর্সটা কত, 1/4। তো ফোর্স হলো এখানে 1/4। এখন ডিসটেন্স যদি আমরা 3r করি, তখন আমাদের ফোর্সটা কত হবে, তখন আমাদের ফোর্সটা হবে 1/9, তাই না? হুম তো তাহলে এইটা যদি 1/4 হয়, 1/4 এর অর্ধেক হলো 1/8। এখন 1/8। 1/9 টা কি হবে, 1/9 টা 1/8 এর থেকেও একটু ছোট হবে, তাই না? সো হুম 1/9 হলো এমন একটা জায়গায়, নিচে যে একটা সাদা লাইন দিলাম, দ্যাট ইজ f/9 অ্যাপ্রক্সিমেটলি আর কি। হ্যাঁ, সো এখন এখানের মধ্যে আমরা এই জিনিসটা একটা রাফ একটা স্কেচ করব। রাফ স্কেচ না, এখানের মধ্যে আমরা ভালো একটা অ্যাপ্রক্সিমেশন নিয়ে একটা স্কেলিং করেই গ্রাফটা আঁকতেছি। সো ডিসটেন্স যদি 3r হয়, ফোর্স হবে কত, f/9। এটা f/8 দেখলে কতজন কনফিউজড হইতে পারে, সো আমি এই নিচেরটাকে ফোকাস করে f/9 দেই। ওকে, সো এটা হলো f/9। দেন এইটা তো f/8, মাঝখানে এই যে এইটা হলো f/8। এখন f/8 এর অর্ধেক কত হবে, f/8 এর হাফ হবে f/16, তাই না? হুম এন্ড ডিসটেন্স যখন নাকি 4 টাইমস হবে, ডিসটেন্স যখন নাকি হবে 4r, তখন আমাদের ফোর্সের ভ্যালু হবে f/16। তো তাহলে ডিসটেন্স যখন নাকি 4r, তখন ফোর্সের ভ্যালু কত, 1/16। সো এরকম করে আমরা যত আরো ডিসটেন্স বাড়াবো, ফোর্সটা কি হবে, এমন ভাবে কমতে থাকবে। তো তাহলে আমরা যদি এখন গ্রাফটা কমপ্লিট করি, হ্যাঁ, এখন যদি আমরা গ্রাফটা কমপ্লিট করি, আমাদের গ্রাফটা দেখতে কেমন আসে এই জিনিসটা দেখি। তো so this is more or less the graph। আমরা যদি এই ভার্টিক্যাল আর হরাইজন্টাল লাইনগুলি একটু রিমুভ করে দেই, তাহলে পরে আমাদের বুঝতে আরো ইজি হবে। অলরাইট, তো তাহলে এমন হবে বেসিক্যালি আমাদের কি গ্রাফ, ফোর্স ভার্সাস ডিসটেন্স গ্রাফ, যে এফ ভার্সাস আর গ্রাফ দেখতে আমাদের এমন। ওকে, এফ ভার্সাস আর গ্রাফের শেপ হবে আমাদের কাছে এরকম।
এখন if we want, হ্যাঁ ভাইয়া if, যত আর বাড়তেছে তত হ্যাঁ তোমার কনস্ট্যান্টের দিকে চলে যাইতেছে না? লাইক একটা এক্সপোনেন্ট মানে এক্স কিউবের এটা গ্রাফ যেরকম মানে এক্সপোনেনশিয়াল না, এটা আসলে অলওয়েজ কমতেই থাকবে। আর ইকুয়াল টু ও ইনফিনিটি হওয়া পর্যন্ত এখানের মধ্যে আমাদের অল্প 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 করে প্রতিবার হাফ, প্রতিবার 1/4 হবে আর কি, প্রতিবার কমতে থাকবে ইনভার্স স্কয়ার রিলেশনশিপ ওয়াইজ। ওকে, হুম, আচ্ছা। তো তাহলে আমরা যদি এখানের মধ্যে গ্রাফের শেপটা একটু উপরে উঠে গেছে, তো যদি গ্রাফের শেপটা সুন্দর মতো আঁকে ফেলি, জি এটার অ্যাকচুয়ালি ইরেজিং পার্টটা এত বাজে, একটা রিমুভ করে দিলে পুরোটা জায়গা, পেন্সিল দিয়ে আঁকলে পরে সুন্দর মতো আঁকা যায়। গ্লাসের উপরে আঁকতে গেলে পুরা পেন পিছলায় যায়, ঠিক মতো আঁকা যায় না। সো দিস ইজ অ্যাকচুয়ালি মোর অর লেস দ্য শেপ অফ দ্য গ্রাফ। হ্যাঁ, তো তাহলে এটা ফার্স্টে কিসের গ্রাফ গেল? ফোর্স ভার্সাস ডিসটেন্স, যে নরমাল ডিসটেন্স। ওকে, সো ফোর্স ভার্সাস ডিসটেন্সের গ্রাফ আমরা এরকম পাইলাম, ভালো কথা। এখন আমরা যদি গ্রাফটাকে একটা স্ট্রেট লাইন গ্রাফ হিসেবে রিপ্রেজেন্ট করতে চাই, তখন আমাদের কি করতে হবে আরিফিন? ফোর্স ভার্সাস কি গ্রাফ আঁকতে হবে? ফোর্স ভার্সেস 1/r। 1/r নাকি 1/r²? ও হ্যাঁ, 1/r², সরি। এটা তো নরমাল ইনভার্স ইনভার্স রিলেশনশিপ না, ইনভার্স স্কয়ার রিলেশনশিপ। সো তাহলে এটাকে স্ট্রেইটেন করার জন্য কি করতে হবে? ফোর্স স্কোয়ার। ভার্সাস 1/r² গ্রাফ। সো ফোর্স ভার্সাস 1/r² গ্রাফ যদি আমরা আঁকি, তো তাহলে পরে গ্রাফটা দেখতে কেমন হবে? This will give a straight line passing through the origin. Y-axis এ ফোর্স, x-axis এ হলো 1/r²। So this is the origin, and this will be the graph. Okay, এখন এই গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে? এটা দিবে না? হ্যাঁ, Gm1m2, because f equal to কি? Gm1m2 into বাই r²। 1/r²। সো তাহলে এইটা যখন নাকি x axis এ and এইটা যখন নাকি y axis এ, সো তাহলে the gradient will give us Gm1m2। তো তাহলে এই ব্যাপারটা ছিল আমাদের ফার্স্ট অফ অল গ্রাফ নিয়ে হালকা একটা ডিসকাশন। আমরা নেক্সট ক্লাসে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ নিয়ে পড়ালেখা শুরু করব। যে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ, যে আমরা জি এর ভ্যালু যেটা ধরতাম আর্থের জন্য 9.81, এটা কিন্তু অলওয়েজ 9.81 না। সো তাহলে কোন সময় কেমন কি হবে না হবে এইসব ব্যাপার নিয়ে আমরা ডিসকাস করব এটা নেক্সট ক্লাসে। ওকে, সো আজকের ক্লাস আমাদের ইন্ট্রোডাক্টরি পার্ট এইটুকুই। ওকে, ঠিক আছে। সো আমরা এখানে আজকে ক্লাসটা শেষ করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সুমিত কোথায়? ওকে তো ফেসবুকেও নাই। ভাইয়া কি ওয়ান পিসের মাঙ্গা এখনো ফলো করতেছো? হ্যাঁ,
আমি কালকে শুরু করছি বাংলা। আচ্ছা, কয় চ্যাপ্টার আজকে পড়লা? মনে হয় আজকে মনে হয় 255 এ চলে আসছি। ভেরি গুড। এখন কি চলতেছে? আর এখন ইসের মধ্যে গেছে, স্কাই আইল্যান্ডে গেছে, স্কাই আইল্যান্ডে গিয়ে আচ্ছা, লুফি ইসের সঙ্গে ফাইট স্কাইপিয়াতে করতেছে। ওই এনএল এর হুম। সাথে দেখা হয়েছে, ওই লাইটনিং গড যে। না 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 না, স্কাই দেখ, আইল্যান্ডে লুফি গেছে হলো ইসের সঙ্গে ফাইট করতে, কি যেমন বলে ট্রায়াল অফ অর্বসে গেছে, ওই পার্টে আছি। আচ্ছা ওখানেই পাবা, সমস্যা নাই। ওখানে ওখানে আরো মজার একটা ইয়ে করে যে ওর এগুলা পরে আরো কয়টা জিনিস রিভিল করবে সিরিজে, কিন্তু এর আগে দেখবা যে ওর লাইটনিং ফ্রুট থাকে একটা, সো লাইটনিং ইউজ করে, তো ওখানে হি ইউজেস হিজ ডেভিল ফ্রুট, সো অনেক লং ডিস্টেন্সে সে মানুষের প্রেজেন্স এন্ড এইসব জিনিসগুলো সেন্স করতে পারে। তো এরকম অনেক সুন্দর একটা অ্যাবিলিটি আছে, দেখো মজা পাবা। আচ্ছা, সো তাহলে সুমিত চলে আসছে, ফারান লাইভ চলে আসছে, আরিফিন তো আছেই, আর ফেসবুকে আরাফ চলে আসবে। সো আরাফ আসলে আরাফ কমেন্ট করে জানাই দিবে যে ও জয়েন করছে। আচ্ছা, সো এখন আমরা এখানের মধ্যে শুরু করে আমাদের লেকচার 1 ফার্স্টে এটা ছিল। আমরা ফার্স্ট ক্লাসে কি করছি? আমরা ফার্স্ট ক্লাসে নিউটনস ল অফ ইউনিভার্সাল গ্র্যাভিটেশন এটা ডেফিনেশন আমরা ফার্স্টে বললাম, এন্ড এটার ম্যাথমেটিক্যাল রিলেশন থেকে, যে আমাদের এই ডেফিনেশন থেকে আমরা কি করছি তার একটা ফর্মুলা ডেরাইভ করছি। ডেরাইভ করি না, বেসিক্যালি আমরা এখানের মধ্যে ফর্মুলাটা আগেই জানতাম, জাস্ট প্রপোর্শনালিটি সাইন সরাইলে পরে কি আসে, একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়, এন্ড ইন দিস কেস দ্য কনস্ট্যান্ট ইজ ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যার ভ্যালু কত, 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এরপরে সুমিত যে লাস্ট দিন আমাদের ক্লাস শুরুর আগে আগে যে মিমটা দিছিল গ্রুপের মধ্যে, যে নিউটন আর কুলম্বস ল, নিউটনস ল অফ গ্র্যাভিটেশন আর কুলম্বস ল এর মধ্যে যে এত মিল, তো অলমোস্ট সিমিলার, কিন্তু তাদের মধ্যে বড় বড় কয়টা ডিফারেন্স আছে। সো তাহলে সিমিলারিটিটা কি, দোনোটাই ইনভার্স স্কোয়ার ল ফলো করে, মানে কি ডিসটেন্স যদি ডাবল হয় ফোর্স 1/4 হয়ে যাবে, ডিসটেন্স যদি 3 টাইমস হয় ফোর্স 1/9 হয়ে যাবে, ডিসটেন্স যদি 4 টাইমস হয় ফোর্স 1/16 হয়ে যাবে। তো এরকম ভাবে আর ডিফারেন্স গুলি আমরা ওরকম ডিটেইল ওয়েতে এক্সপ্লেইন করছিলাম। এরপরে তোমাদেরকে একটা কাজ দিয়েছিলাম, একটা ক্যালকুলেশনের কাজ। কি ক্যালকুলেশন, যে দুইটা প্রোটন একটা সার্টেন ডিসটেন্স সেপারেটেড, তো এখন ওই দুইটা প্রোটনের মধ্যে তো দুই টাইপের ফোর্স কাজ করবে, সিন্স দে আর চার্জড তাদের মধ্যে ইলেকট্রিক ফোর্স কাজ করবে, এন্ড সিন্স দ্য প্রোটনস হ্যাভ মাস তো তাদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে। তো টু গিভ অ্যান আইডিয়া যে গ্র্যাভিটেশনাল ফোর্স আর ইলেকট্রিক ফোর্সের মধ্যে কম্পারিজনটা কেমন হয়, যে অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে যে অনেক অনেক বড় হয় বা অনেক টাইমস বেশি হয়, এইটার একটা আইডিয়া দেওয়ার জন্য তোমাদেরকে এই ম্যাথটা করতে দিয়েছিলাম। এন্ড ফাইনালি দ্য রেশিও অফ ইলেকট্রিক ফোর্স এন্ড gravitational force came out to be what? The ratio came out to be 1.24 into 10 to the power 36 is to 1. So তাহলে এটা কিন্তু ইনসেইন একটা নাম্বারের মধ্যে ডিফারেন্স। সো তার মানে electric force is very 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 large than gravitational force. Okay, even if the mass and charges are same, distance তো same, mass আর charge যদি same থাকে, still 10 to the power 20 times বড় হবে ইলেকট্রিক ফোর্স। ওকে, সো এরকম একটা ব্যাপার। দেন এই গ্র্যাভিটেশনাল ফোর্স ভার্সাস ডিসটেন্সের আমরা যদি গ্রাফ আঁকি, তো তাহলে আমাদের গ্রাফটা কেমন আসবে, যে ইনভার্স স্কয়ার ল ফলো করে যে এমন টাইপের একটা গ্রাফ আসবে। কেমন গ্রাফ, যে ডিসটেন্স যখন আর ফোর্স তখন এফ, ডিসটেন্স যখন 2r ফোর্স হয়ে যাবে f/4, ডিসটেন্স যখন 3r হবে ফোর্স হয়ে যাবে 1/9। সো এইভাবে এইভাবে করে যে কমতেছে, ওই ব্যাপারটা আমরা 1/1 পয়েন্ট গুলা নিয়ে অ্যাপ্রক্সিমেটলি একটা স্কেচ করছি। ঠিক আছে, দেন আমরা লাস্টের যে কাজটা করছিলাম, যে ইন অর্ডার টু মেক দ্য গ্রাফ আ স্ট্রেট লাইন, কি করতে হবে, আমাদের এক্স অ্যাক্সিসে 1/r² নিয়ে গ্রাফটা আঁকতে হবে। সো তাহলে আমরা ওইটা নিয়ে ড্র করছিলাম। সো এতটুকু পার্টে আই হোপ কারো কোনো প্রবলেম নাই। এখন আজকে আমরা যেটা শুরু করব, আজকের লেকচার 2,
আজকে লেকচার 2 তে আমরা ফার্স্টে শুরু করব গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ, যেটা নিয়ে আমরা একদম পিচ্চিকাল থেকেই ডিল করে আসছি। আচ্ছা, so suppose let me draw the earth. হ্যাঁ, আচ্ছা, আরাফ মোস্ট প্রবাবলি আসছে, ফেসবুকে দেখা শুরু করছে। আচ্ছা, তো এখন আমরা এখানের মধ্যে শুরু করি যে দিস ইজ আওয়ার আর্থ। ওকে, দিস ইজ আওয়ার আর্থ এন্ড দিস ইজ দ্য রেডিয়াস অফ দ্য আর্থ। রেডিয়াস অফ দ্য আর্থ বোঝানোর জন্য আর সাবস্ক্রিপ্ট ই দিয়ে বুঝাইতেছি। হ্যাঁ, দিস ইজ দ্য রেডিয়াস অফ দ্য আর্থ এন্ড this is an object, suppose. Okay, this is an object of mass m. This is an object of mass m and earth এর mass আমরা m সাবস্ক্রিপ্ট e ধরি। হ্যাঁ, mass of earth কত? mass of earth m সাবস্ক্রিপ্ট e। আচ্ছা, and এই আর্থের সেন্টার থেকে, এই যে আর্থের সেন্টারটা, এই আর্থের সেন্টার থেকে ওই যে ম্যাসটা আছে, ম্যাস এম ওলা যে ম্যাসটা, তার ডিসটেন্সটা কতটুকু, এটাকে আমরা আর বলতেছি। ওকে, এখানে থেকে এই ম্যাসের ডিসটেন্সটাকে আমরা কি বলতেছি? আর। যে ফ্রম দ্য সেন্টার অফ দ্য আর্থ ওই ম্যাস পর্যন্ত ডিসটেন্সটাকে আমরা কি নিতেছি? আর ধরতেছি। তো তাহলে এখন জি যদি কি হয়, স্মল জি যদি আমাদের গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ ধরি, এটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করে আসতাম না সব সময়? স্মল জি দিয়ে আমরা এরকম রিপ্রেজেন্ট করে আসতাম, কিন্তু এইখানের মধ্যে তোমাদের ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের চ্যাপ্টারের মধ্যে বা ইলেকট্রিক ফিল্ডের চ্যাপ্টারের মধ্যে এই ব্যাপারটা বলা হয়েছিল একবার, বাট স্টিল আমি এখানের মধ্যে আরেকবার ওই জিনিসটা ঠিকমতো বলে দিব। ফিল্ড স্ট্রেংথ, হ্যাঁ, ফিল্ড স্ট্রেংথের ব্যাপারটা কি আমরা আরএফএন জি এর ভ্যালু আমরা নরমালি কত পড়ি? অন দ্য সারফেস অফ দ্য আর্থ জি এর ভ্যালু কত হয়? 9.81 9.81 আমরা ধরি। দিস ইজ অ্যান এভারেজ ভ্যালু হুইচ ইজ কত? 9.81। ওকে, এখন এটার ইউনিটটা আমরা কি দেই? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা কি ফোর্স? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার তো নিউটনের ইউনিট। অ্যাসেলারেশন না, 9.81 অ্যাসেলারেশন না এটা, সো মিটার পার সেকেন্ড স্কয়ার হওয়ার কথা না? মিটার পার সেকেন্ড স্কয়ার, ইয়েস, উই গিভ মিটার পার সেকেন্ড স্কয়ার ফর সাম কন্ডিশনস। যে মিটার পার সেকেন্ড স্কয়ার যখন বলি তখন উই আর মিনিং দ্যাট উই আর রেফারিং জি অ্যাজ acceleration due to gravity. We are referring g as acceleration due to gravity. Okay, যখন নাকি আমরা মিটার পার সেকেন্ড স্কয়ার ইউনিটটা ইউজ করি তখন আমরা কি হিসেবে ইউজ করতেছি? we are referring the acceleration, কি বলে, we are referring the g as acceleration due to gravity, যে গ্র্যাভিটির জন্য কত রেটে অ্যাসেলারেট করে। আর সুমিত বলতে পারবা যে আমাদের গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ যখন মিন করি, হ্যাঁ, জিটাকে যখন নাকি গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ হিসেবে আমরা মিন করি তখন আমরা কি ইউনিট দেই? নিউটন পার কেজি। নিউটন পার কেজি, এক্সেলেন্ট। সো তখন আমরা ইউনিটটা কি দেই? নিউটন পার কেজি। এটা তোমার এটা হলো যে কোনো ফিল্ড স্ট্রেংথে তোমার নিউটন পার সামথিং হবে, মানে স্ট্রেংথ যদি ভেরি গুড। এটা নিউটন, তুমি নিউটন বলতেছো, আমি নিউটন লিখে দিতেছি আর কি। আচ্ছা, তো তাহলে এটা কি ছিল অ্যাকচুয়ালি? গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ মিন করতে সময় এটা।
আচ্ছা, সো এখন সুমিত যেটা বললো ওইটার মধ্যে এখন আমরা এক্সপ্যান্ড করব আর এক্সপ্লেনেশন দিব যে ফিল্ড স্ট্রেংথ, অনেক টাইপেরই তো ফিল্ড আছে, গ্র্যাভিটেশনাল ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? সো তাহলে এইখানের মধ্যে whenever we are talking about field, ওই ফিল্ডের কি হবে, ওই ফিল্ডের কোন একটা কিছুর জন্য, কোন একটা প্রপার্টির জন্য তার অ্যারাউন্ডে কি থাকে, ফিল্ড থাকে। যে ইলেকট্রিক ফিল্ড কার চারপাশে থাকে, কোন একটা চার্জড পার্টিকেলের জন্য, হ্যাঁ, কোন একটা চার্জড পার্টিকেলের চারপাশে কি থাকে, কোন একটা চার্জড পার্টিকেলের চারপাশে ইলেকট্রিক ফিল্ড থাকে। দেন কোন একটা চার্জড পার্টিকেল যদি মুভমেন্টে থাকে বা কোন একটা ম্যাগনেট যদি আমরা থাকি, ম্যাগনেটিক পোলের কথা যদি বলি, একটা ম্যাগনেটের চারপাশে কি থাকে, ম্যাগনেটিক ফিল্ড থাকে। সো তাহলে ওইটা একটা জিনিস। এখন গ্র্যাভিটেশনাল ফিল্ডটা কার জন্য ক্রিয়েট হয়, গ্র্যাভিটেশনাল ফিল্ডটা ক্রিয়েট হয় ডিউ টু সামথিং পজেসিং আ ম্যাস। যে কোন একটা কিছু যদি ম্যাস থাকে, যে কোন একটা ম্যাস ওয়ালা অবজেক্ট তার চারপাশে কি করবে, একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড ক্রিয়েট করবে। সো ওই ম্যাসের কি থাকবে, একটা সার্টেন ডিসটেন্স অর ওই ফিল্ডের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টে তার ফিল্ডের স্ট্রেংথ আলাদা আলাদা হবে, যদি ইউনিফর্ম না হয় আর কি গ্র্যাভিটেশনাল ফিল্ডটা। সো এখন এখানের মধ্যে যেই ব্যাপারটা আমরা নিয়ে বলবো, সুমিত যেটা অলরেডি আমাদেরকে বলতেছিল যে ফিল্ড স্ট্রেংথ অলওয়েজ নিউটন পার সামথিং হবে, যে ফোর্স পার ইউনিট দ্য কজ অফ দ্য ফিল্ড। ফোর্স পার ইউনিট দ্য কজ অফ দ্য ফিল্ড মানে কি, ইলেকট্রিক ফিল্ড কার জন্য ক্রিয়েট হয়, ডিউ টু আ চার্জড পার্টিকেল, যে একটা চার্জড পার্টিকেলের চারপাশে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়। সো তাহলে তোমার ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ব্যাপারটা কি হবে, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ উইল বি নিউটন পার কুলম্ব, যে প্রতি 1 কুলম্ব চার্জের জন্য কতটুকু ফোর্স এক্সার্ট হয়, হ্যাঁ, আর প্রতি 1 কুলম্ব চার্জের উপর কতটুকু ফোর্স এক্সার্ট করতে পারে ওই ফিল্ড, এটাকে আমরা বলি ওই গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ। কি বলে, সরি, ওটা হলো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। সো এই যে আমাদের গ্র্যাভিটেশনাল ফিল্ড, এই গ্র্যাভিটেশনাল ফিল্ড কি কোনো ম্যাস থাকা জরুরি, কি বলে, চার্জ থাকা জরুরি, চার্জ থাকা জরুরি না। গ্র্যাভিটেশনাল ফিল্ডটা ক্রিয়েট করার জন্য কি দরকার, উই নিড ম্যাস, যে যে কোনো ম্যাস তার চারপাশে একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড ক্রিয়েট করবে। সো তাহলে হোয়াট উইল বি দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ, ইট উইল বি ফোর্স এক্সার্টেড পার ইউনিট ম্যাস। সো তাহলে নিউটন পার কেজি। ঠিক আছে আরিফিন, ব্যাপারটা বুঝতে পারছো কি বললাম? আরিফিন জি ভাইয়া। বুঝতে পারছো কি বলছি, আমরা ফিল্ড স্ট্রেংথের ব্যাপারগুলো কিভাবে করে রিপ্রেজেন্ট হ্যাঁ করব? একটু ভাইয়া, হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু লাস্টের কয়েকটা পার্ট আমি কিসের কারণে শুনতে পারি, নেটের কারণে শুনতে পারি না, এমবি দিয়ে চালাইতেছি তো। আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে আমরা বেসিক্যালি যেটা বলতেছিলাম যে আমাদের ফিল্ড স্ট্রেংথটা হবে ওই ফিল্ডের কজের জন্য, হ্যাঁ, আমাদের ওখানে কত ফোর্স এক্সার্ট হয় ওই জিনিসটা, যে ফোর্স পার ইউনিট সামথিং। তো এখানের জন্য আমাদের কাজটা কি হবে, গ্র্যাভিটেশনাল ফিল্ড কার জন্য ক্রিয়েট হয়, ডিউ টু আ প্রেজেন্স অফ ম্যাস। সো তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ডকে আমরা কিভাবে রেফার করব, নিউটন পার কেজি। ইলেকট্রিক ফিল্ড হ্যাঁ কার বুঝতে জন্য পারছি। এক্সিস্ট করে, ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট বিকজ অফ আ চার্জড পার্টিকেল, চার্জ অফ আচ্ছা আ চার্জড পার্টিকেল। সো তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, নিউটন পার কুলম্ব। সো তাহলে এইভাবে করে বেসিক্যালি আমরা কি করব, ফিল্ড স্ট্রেংথের ব্যাপারগুলো রিপ্রেজেন্ট করব। ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ যদি বলো, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ তোমাদের নাই, তোমরা যেটা পড়ছো এটা কি, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বি, তোমরা অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ পড়ো নাই। সো ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ আমরা কি বলবো, ম্যাগনেটিক ফোর্স পার ইউনিট মোনোপোল, যে একটা সিঙ্গেল পোল অফ আ ম্যাগনেট কত ফোর্স এক্সার্ট করতে পারে ওইটাকে আমরা বলি ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ। ওগুলা তোমরা পড়ো নাই আর কি, হ্যাঁ, আমাদের সিলেবাসে নাই বেসিক্যালি, তো এর জন্য। সো তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের ব্যাপারটা কি হবে, গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের ব্যাপারটা হবে কোন একটা ম্যাসের চারপাশে যে ফিল্ড থাকবে ওই ফিল্ডের স্ট্রেংথটাকে আমরা কিভাবে রেফার করব, নিউটন পার কেজি দিয়ে। যে ওই ফিল্ডের ভিতরে যদি কোন একটা ম্যাস থাকে, ওই ম্যাসের
উপরে কত নিউটন ফোর্স এক্সার্ট হবে ওইটা ডিপেন্ড করবে তার ম্যাসের উপর। সো নিউটন পার কেজি, যে প্রতি 1 কেজি ম্যাসের উপর কতটুকু গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্ট করা হয় ওইটাকে আমরা বলবো গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ। ওকে, সো এইটা ছিল আমাদের ফার্স্ট এর কাজ। এখন ওকে ভাইয়া। আমরা ডেফিনেশনটা দেখে নিলাম, অর ডেফিনেশনটা আমরা এখানের মধ্যে ভার্বালি ভালো মতো বারবার এক্সপ্লেনেশন শুনে নিছি। ঠিক আছে, ফারহানের তো কোনো প্রবলেম নাই আছে? না ভাইয়া, বুঝতেছি। আচ্ছা, so let G be the gravitational field strength of Earth at a distance r from the center of the Earth. From the center of the Earth, where r is greater than or equal to radius of the Earth, যে at least আর্থের সারফেসে বা আর্থের সারফেসের উপরে থাকতে হবে। ইনসাইড দ্য আর্থ যদি চলে যায় তো তখন যে আমাদের গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের ফর্মুলাটা অর তার বিহেভিয়ারটা অন্যরকম, এটা কেমন হবে এটা আমরা বলবো। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল আমরা যেটা নিয়ে ডিল করব যে অন দা সারফেস অফ দা আর্থ অর অ্যাবাভ দা সারফেস অফ দা আর্থ, ওইটার জন্য আমাদের গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের এক্সপ্রেশনটা দেখতে কেমন হবে ওইটা নিয়ে আমরা ডিল করব। ওকে, সো তাহলে এখানের জন্য যদি আমরা লিখি, সো অ্যাকর্ডিং টু আওয়ার ডেফিনেশন গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ ইজ ফোর্স পার ইউনিট মাস, যে ফোর্স পার ইউনিট mass. So force টা কি ছিল? F was capital G, mass of earth into mass of the object যার উপরে earth force টা exert করতেছিল, divided by the distance from the center of the earth to the mass or to the center of mass of the object, divided by mass of the object. এটা হবে না? According to our definition, যে gravitational force per unit mass, যে প্রতি 1 কেজি ম্যাসের উপরে কতটুকু গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্ট করা হচ্ছে, that will be the thing that is called gravitational field strength. সো তাহলে এখানের মধ্যে আমাদের কি ম্যাস কি করলো, কাটাকাটি চলে গেল। সো ম্যাস যদি কাটাকাটি চলে যায় ফাইনালি আমাদের কি থাকে, g mass of earth divided by r square, where r is greater than or equal to radius of the earth. সো তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ, যে অ্যাকচুয়ালি আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের জন্য আমাদের ফর্মুলাটা কি হবে, g which is the capital G, যে স্মল g is equal to capital G, ক্যাপিটাল G টা কি ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ওইটা সব সময় কনস্ট্যান্ট, ওইটা অন্য কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। সো তাহলে স্মল g that is the, আচ্ছা ইন্টারনেট একটু প্রবলেম দিচ্ছে, আচ্ছা সো এখন ঠিক হয়েছে। আচ্ছা সো এখন এখানের মধ্যে যেটা বলতেছিলাম যে স্মল g which is the gravitational field strength is equal to capital G which is universal gravitational constant multiplied by mass of earth divided by আর্থের সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ওই ম্যাসের সেন্টার পর্যন্ত যে ডিসটেন্সটা, and the distance must be greater than or equal to the radius of the earth. So তাহলে this is basically the gravitational field strength of, আচ্ছা এখন কি স্ক্রিনটা দেখা যাচ্ছে?
দেখা যাইতেছে। হ্যাঁ, কথা আসছে না। হ্যাঁ, কথা দাঁড়াও, শুনতে এখানের পাচ্ছিস না। মধ্যে স্পিডের এই অবস্থা কেন? ডেটা অন করার পরে এখনো স্পিডের অবস্থা তো সুবিধার না। এখন কি সবকিছু ঠিকঠাক আছে? দেখো তো। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার আপাতত ক্লিয়ার। এখন আচ্ছা, কথা শোনা যাচ্ছে। অলরাইট। সো তাহলে আমরা যেটা বলতেছিলাম যে আর্থের অ্যাকচুয়ালি, আয় আল্লাহ, ইন্টারনেটটা 2 মেগাবাইট করে স্পিড পাইতেছে, তাও এখানের মধ্যে আনস্টেবল দেখায় কেন? এত স্পিড পাওয়ার পরে আনস্টেবল দেখাইলে পরে তো তাহলে কেমনে কি? জুমে একটু সমস্যা করে, জুমে লাইক ভালো থাকো টেনশন একটু অনেক। আচ্ছা, সো এখন কি শুনতে পাচ্ছ? আমি হ্যাঁ হ্যাঁ, শোনা যায়। ওকে, সো তাহলে আমি দেখি আরাফ কনফার্ম করুক ফেসবুকে যে ও শুনতে পাচ্ছে নাকি ঠিক মতো। আরাফ, তুমি কি স্ক্রিন দেখতে পাচ্ছ আর শুনতে পাচ্ছ? ওকে, সো তাহলে আমরা যে ব্যাপারটা বলতেছিলাম এখানের মধ্যে, আচ্ছা, সো আরফ কনফার্ম করছে ঠিক মতো দেখা যাইতেছে এখন। ওকে, সো আমরা যেটা বলতেছিলাম যে আর্থ তো একদম পুরো পারফেক্ট কোনো স্ফিয়ার না। আর্থ কি? আর্থ হলো এরকম ইলিপ্টিক্যাল একটা অবজেক্ট। সো তাহলে কি হবে এখানের জন্য? পোলার ডিস্টেন্সে অর সেন্টার অফ আর্থ থেকে নর্থ পোল বা সাউথ পোলে যে রেডিয়াসটা হবে, যে রেডিয়াস অফ আর্থ ইন পোল আর রেডিয়াস অফ আর্থ ইন দ্য ইকুয়েটোরিয়াল রিজিয়ন, দুইটা তো আমাদের সেম হবে না, হবে? পোলার রিজিয়নে আমাদের কি হবে সুমিত? আচ্ছা, সুমিত ফেসবুকে চলে গেছে। আচ্ছা, সো পোলার রিজিয়নে কি হবে? পোলার রিজিয়নে দ্য রেডিয়াস অফ দ্য আর্থ উইল বি লেস। সো তার মানে আর্থের সেন্টার থেকে পোল পর্যন্ত রিচ করতে কম ডিস্টেন্স কভার হয়। সো তাহলে তুমি সেম মানুষ, হ্যাঁ, তুমি একবার আর্থের এই নর্থ পোলের এখানের মধ্যে আসছো, আর তুমি সেম মানুষ তুমি কি করছো আর্থের এখন ইকুয়েটরের মধ্যে এখানের মধ্যে আসো। সো এখন কোন জায়গায় তোমার গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের ভ্যালু বেশি ফিল করবা আর কোন জায়গায় তুমি গ্র্যাভিটেশনাল ফিল্ডের ভ্যালু কম ফিল করবা? আরা কি বলে আরিফিন, জি ভাই। কোন জায়গায় তুমি বেশি গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ ফিল করবা আর কোন জায়গায় কম ফিল করবা? যে কোন জায়গায় তোমার ওয়েট বেশি হবে, কোন জায়গায় তোমার ওয়েট কম হবে? ভাই আমার তো মনে হয় কোনো জায়গায় না, কারণ সব জায়গায় একই ই হইতেছে না, ফিল স্ট্রেংথ পাইতেছি না। ফিল স্ট্রেংথ সব জায়গায় হ্যাঁ, একই কিভাবে হয়? ডিস্টেন্সের জন্য, দেখো, আর্থের ম্যাথ ডিস্টেন্সের তো জন্য ভ্যারি ফিক্স, করবে তো, আর্থের ম্যাথ ম্যাথ ডিস্টেন্সের জন্য হলো ভ্যারি করবে ফিক্স। না। এই যে ফিল্ড স্ট্রেংথের ফর্মুলা তো এইটা, g which is a constant, earth's mass which is also another constant divided by r square। এইখানে যে r টাই তো আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ওই অবজেক্টের ডিসটেন্সটা। সো এই যে তুমি পোলার ও রিজিয়নে হ্যাঁ। গেলে তোমার কি হবে, ডিসটেন্সটা কম। তো ডিসটেন্স যদি কম হয় তো তার মানে g এর ভ্যালু কি তাইলে হবে, বেশি হবে না? পোলার রিজনে বেশি কম হ্যাঁ, থাকে, সো তাহলে পোলার রিজিয়নে তোমার বেশি ওয়েটের হবে। ভ্যালু বেশি আসবে
আর মানে ইকুয়েটোরিয়াল পোলের দিকে রিজিয়নে তোমার ওয়েটের ভ্যালু থাকে। কি আসবে, কম আসবে। বুঝতে পারতেছো আরিফিন কি বললাম? হুম। আচ্ছা, সো তাহলে ব্যাপারটা হ্যাঁ, যদি বুঝতে পারছি। এরকম হয় যে আমাদের পোলার রিজিয়নে ওয়েট বেশি আর ইকুয়েটোরিয়াল রিজিয়নে ওয়েট কম, তো এরকম হয়, সো তাহলে বেসিক্যালি আমরা ইকুয়েটোরিয়াল রিজিয়নে কত ফিল করে জানো? আমরা বেসিক্যালি ইকুয়েটোরিয়াল রিজিয়নে ফিল করে সামথিং লাইক 9.77 নিউটন পার কেজি, আর পোলার রিজিয়নে ফিল করে হলো 9.83 নিউটন পার কেজি। সো অন এভারেজ আমরা এটাকে 9.8 বা 9.81 দিয়ে রিপ্রেজেন্ট করি। সো তাহলে এখানের জন্য আমরা কি ইউজ করব দেখো, if we take an average, যে mass of earth এর তোমাকে ইনফরমেশন দিলাম, mass of earth হলো 6.02 into 10 to the power 24 কেজি, ঠিক আছে? আর্থের mass হলো কত? 6.02 into 10 to the power 24 কেজি। আর radius of the earth হলো তোমার 6400 কিলোমিটার। সো কিলোমিটার থেকে মিটারে নিবা। সো এখন তুমি যেটা বের করবা, find the value of g at the surface of the earth. Find the value of g at the surface of the earth. So earth এর সারফেসে g এর ভ্যালু আমরা কত নিব? তো এখানের জন্য g এর ফর্মুলাটা দেখি, mass of earth into capital G divided by radius of earth squared. ওকে, সো এখন ভ্যালুস গুলা বসাই। এটা কত? 6.67 into 10 to the power minus 11, mass হলো 6.02 into 10 to the power 24 divided by 6400 কিলোমিটার। সো কিলোমিটার থেকে মিটারে নেওয়ার জন্য মাল্টিপ্লাইড বাই 1000 এর স্কয়ার। সো এটা করলে পরে ফাইনালি কত আসে দেখো তো, ক্যালকুলেটরে বসায়। একজন একটু ক্যালকুলেটরে বসায় ভ্যালুটা বলো। ভাইয়া 9.803। হ্যালো। 9.803 এটা? হুম। আচ্ছা, জি ভাইয়া। সো তাহলে দিস ইজ মোর অর লেস দ্য এভারেজ ভ্যালু উই ইউজ, কত? 9.8 নিউটন পার কেজি এরকম। সো তাহলে এইভাবে করে অ্যাকচুয়ালি কি করা হয়, আর্থের তাহলে তো যেটা গ্র্যাভিটেশনাল আমরা ফোর্স। M1 এ ইউজ করি সেটা ঠিক হয়। এটা তো আমাদের এভারেজ, এটা এক এক জায়গায় এখানের মধ্যে তোমার 6400 কিলোমিটার, এটা একটা অ্যাপ্রক্সিমেশন। আর্থের ম্যাসও আমাদের আরো যত বড় ভ্যালু ইউজ করব, ওখানেও আমাদের কি ওটা বড় একটা অ্যাপ্রক্সিমেশন আর হবে যে, অ্যাকুরেসি বাড়ে। ঠিক আছে? সো তাহলে when correct to two significant figure পর্যন্ত নিলে পরে 9.8, থ্রি সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত যখন নাকি আমরা নিব, যে রেডিয়াসটাকে টু সিগনিফিকেন্ট ফিগার, যে 6400 না ধরে 6390 সামথিং, তো ওইরকম, বা 6380 সামথিং ওইরকম যখন নাকি কিলোমিটার নিব, দুইটাই থ্রি সিগনিফিকেন্ট ফিগারের রিডিং নিলে পরে তখন আমাদের কি আসবে, তখন আমাদের ফিজিক্সের জন্য যে 9.81, যে থ্রি সিগনিফিকেন্ট ফিগারের ভ্যালু ইউজ করে জি এর জন্য, ওইটার সাথে মিলবে। বুঝতে পারছো? জি এইখানে ভাইয়া, আমাদের বুঝতে পারছি। গিভেন ইনফরমেশন আমরা ইউজ করছি টু সিগনিফিকেন্ট ফিগারের, সো টু সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত আমাদের কারেক্ট ভ্যালুটা আসবে। ওকে, আচ্ছা, হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। হ্যাঁ, আমি না রেডিয়াস জিনিসটা বুঝলাম না, কেন ইকুয়ালস টু অর গ্রেটার দেন হওয়া লাগবে? মানে কম হইলে কি হবে এটা এই তো বলছি। কম হইলে কি হবে, ওইটাতেই আমরা রেডিয়াসটা আসবো, এখন বলতেছি, এক মিনিট। সো এখানের মধ্যে আমাদের কাজটা কি, এখানের মধ্যে আমাদের ব্যাপারটা হলো, আমরা ফার্স্ট একটা স্টেটমেন্ট লিখে রাখি, দেন আমরা সুমিত যে কোশ্চেনটা করছে ওইটার মধ্যে আমরা এক্সপ্লেনেশন দেওয়া শুরু করব। ওকে, সো
আমাদের এখানের মধ্যে অবজারভেশন হলো কয়টা? ফার্স্ট অফ অল, তোমার তোমার গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ ম্যাক্সিমাম হবে কখন? এট দ্য সারফেস অফ দ্য আর্থ। সো তাহলে ম্যাক্সিমাম জি অন দ্য সারফেস অফ আর্থ আর কি হবে? সরি, আর এখানের জন্য as r increases, sorry, r increases g decreases and vice versa, যে r যত কমবে g তত বাড়বে। সো এখন সুমিতের যে কোয়েশ্চেনটা, সুমিতের কোয়েশ্চেনটা কি? সারফেসের জন্য এটা আমরা বুঝলাম যে এইভাবে করে আমরা বের করছি। সো তাহলে সারফেসের থেকে যদি আরো ভিতরে যায়, তো তাহলে তো আর্থের সেন্টার অফ গ্র্যাভিটির সাথে তার ডিসটেন্স আরো কমে যাচ্ছে, তাই না সুমিত? যে তুমি যদি এখন এটা কি করো, তুমি যদি আর এখন, আর এর থেকে যদি লেস দেন নেই, হ্যাঁ ওই লেস তো দেন আর এটাই বললাম যে তুমি যখন নাকি এখন আর্থের ভিতরে যাবা, আর্থের ভিতরে গেলে কি হবে? আর্থের সেন্টার অফ গ্র্যাভিটি থেকে তোমার ডিসটেন্স আরো কমে গেল। সো ন্যাচারালি তোমার মাথায় এমন আসতে পারে যে ডিসটেন্সের সাথে তো ইনভার্সলি রিলেটেড, সো তাহলে তো এখানে ডিসটেন্স কমতেছে দেখে জি এর ভ্যালু বাড়ার কথা, কিন্তু বেসিক্যালি এখানের মধ্যে একটা ক্যাচ আছে। কি জিনিস? দেখো, তোমাকে, তোমার ম্যাচ আছে মানে কি তোমাকে কি করবে? অন্য বাকি যত ম্যাচ আছে সবাই অ্যাট্রাক্ট করবে না, বলো তো সুমিত? তোমার ম্যাচ আছে তো হ্যাঁ তাহলে হ্যাঁ বুঝছি। তোমার উপরে অন্য যে কোনো ম্যাচ হলো অবজেক্ট তার গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্ট করবে। সো এখন তুমি যখন নাকি এখানের মধ্যে আসো, ওই যে সাদা কালার ডট দিয়ে যেটা দেখাইছি, তুমি মনে করো ওই পজিশনে আসো। সো হোয়াট উইল অ্যাকচুয়ালি হ্যাপেন ওভার হিয়ার? এখানের মধ্যে দেখো আমরা, সো ইউ আর this distance away from the center of the earth, that's very good. so তাহলে তোমার আর্থের সেন্টারের সাথে ডিসটেন্স কমে গেছে, কিন্তু তোমার উপরে, হ্যাঁ, এখন তোমার মাথার উপরে কি আছে? ম্যাস আছে না, বলো তো? আর্থেরই ম্যাস। ও তো এখন আচ্ছা, তোমার, লাইক যে যে অ্যামাউন্টে বাড়ার কথা ওই অ্যামাউন্টটা পুরো উপরের দিকে আমি লাইক ইয়েস, এরকম কিছু। এখানে তোমাকে অ্যাট্রাক্ট করবে কোন আচ্ছা, ম্যাসগুলি? উপরের ম্যাচটা এখন তোমাকে, আমি যেতাম হ্যাঁ, তোমাকে উপরের কি যে করবে? সেন্টার অফ আর্থের দিকে অ্যাট্রাক্ট করবে হলো তোমার নিচে যে ম্যাসগুলি আছে, এই ম্যাসগুলি তোমাকে আর্থের সেন্টারের দিকে অ্যাট্রাক্ট করবে, কিন্তু তোমার উপরে যে ম্যাসগুলি আছে তারা তোমাকে তাদের নিজেদের দিকে পুল করবে না, উপরের দিকে পুল করবে। সো তাহলে ওভারঅল তোমার গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের ভ্যালুটা কি করে? কমে যায়। হ্যাঁ, যে এখানের মধ্যে অ্যাকচুয়ালি কি হয় যে অ্যাজ ইউ গো ডিপার এন্ড ডিপার ইনটু দ্য সারফেস অফ দ্য আর্থ, যে সেন্টার অফ আর্থের দিকে যত যাইতে থাকবা তত কি করবে? ন্যাচারালি ইউ মাইট থিঙ্ক দ্যাট ডিসটেন্স কমে গেলে আমাদের তো ফোর্সের ভ্যালুটা বাড়ার কথা, কিন্তু এখানের মধ্যে প্রবলেমটা কি হয়? দেয়ার ইজ ম্যাস বোথ অ্যাবাভ এন্ড বিলো ইউ। সো তাহলে এখানের মধ্যে কি হবে? এখানের মধ্যে তোমার উপরে থাকা ম্যাস তোমাকে উপরের দিকে টানবে, তোমার নিচে থাকা ম্যাস তোমাকে নিচের দিকে টানবে। সো তাহলে এইভাবে করে কি হবে না, তুমি যে এইভাবে করে এক্সপেক্ট করো যে জি এর ভ্যালু বাড়ার কথা, ওই ভ্যালুটা বাড়ে না, ওইটা অ্যাকচুয়ালি কি হয়ে যায়? কমে যায়। ওকে, এটা কমে যাওয়ার রিজনটা কি? এটা কমে যাওয়ার রিজনটা হলো এরকম, দেখো সুমিত, এটা কমে যাওয়ার রিজন হলো তুমি যখন নাকি ভিতরে আসলা, সো এখন, সরি, যতটুকু ডিসটেন্স ভিতরে আসছে, যে এই রিজিয়ন, এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, সো তাহলে ফেসবুকে যারা আসবে ওরা পরে ওরকম দেখে নিতে পারবে, সমস্যা নাই, আমরা এখানের মধ্যে শুরু করে দেই। ওকে, তো আমরা লাস্ট ক্লাসে যেই পর্যন্ত শেষ করছিলাম যে আর্থের সারফেসে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ কত, ওইটা নিয়ে। দেন সুমিত একটা কোয়েশ্চেন করছিল, যে কি বলছিল, যে আমরা আর্থের ভিতরের দিকে গেলে আমাদের তো আরো আর্থের সেন্টারের সাথে ডিসটেন্সটা কমে যাচ্ছে। সো তাহলে তখন কি আমাদের গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের ভ্যালু বাড়বে না? কিন্তু অ্যাকচুয়ালি না, ওইটা বাড়ে না, ওইটা কি হয়? উল্টা কমে যায়। কেন? আচ্ছা, সুমিত চলে আসছে, সো এখন ওর সামনে ওকে আরেকবার বলে দেই।
আচ্ছা, সো তাহলে সুমিত যে লাস্ট ক্লাসে জিজ্ঞাসা করছিল যে আর্থের সেন্টারের দিকে আসলে পরে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ আরো ইনক্রিজ করার কথা, কিন্তু অ্যাকচুয়ালি এখানের মধ্যে ইনক্রিজ করে না। কেন এটা হয়? বিকজ সে যখন নাকি এরকম আর্থের ভিতরের দিকে আসতেছে, হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং, সে যখন আর্থের ভিতরের দিকে আসবে তখন তার উপরে কিছু ম্যাস থাকবে, তার নিচে কিছু ম্যাস থাকবে। সো তাহলে উপরের ম্যাস তাকে তো আর নিচের দিকে ধাক্কা দিবে না, বা গ্র্যাভিটেশনাল ফোর্স ডাউনওয়ার্ড এক্সার্ট করবে না, তখন তো উপরের ম্যাসগুলি তাকে আপওয়ার্ড ডিরেকশনে অ্যাট্রাক্ট করবে। সো হোয়াট ইট ডাজ, ইট অ্যাকচুয়ালি রিডিউসেস দ্য টোটাল ফোর্স অর দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ অফ দ্য আর্থ এট দ্যাট পয়েন্ট। সো তাহলে এইভাবে করে আমাদের কি হয়ে যায়, গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ আসলে যত তুমি আর্থের সেন্টারের দিকে যাবা তত ফিল্ড স্ট্রেংথ কমতে থাকবে, যত উপরে উঠবা তত কমবে, যে সারফেসে থেকে যত চলে যাবা তত কমবে, সারফেসে থেকে যত ভিতরে আসবা তত কমবে। সো তাহলে ম্যাক্সিমাম কোন জায়গায়, এই জায়গায়, ঠিক আছে? ম্যাক্সিমাম ফিল্ড স্ট্রেংথের ভ্যালু হলো এট দা সারফেস। ওকে, ম্যাক্সিমাম ফিল্ড স্ট্রেংথ হলো একদম সারফেস অফ দা আর্থ। তো এখন আমরা ফার্স্টে যেটা করব, আমরা ফার্স্টে আজকে সার্কুলার মোশন আন্ডার গ্র্যাভিটি এইগুলা জিনিস নিয়ে ফার্স্টে ডিল করব, যে আর্থের নিজের অ্যাক্সিসে যে নিজে ঘুরে, এটা তো আমরা কি করছিলাম সার্কুলার মোশন চ্যাপ্টারের মধ্যে ইউনিট 4 এ অলরেডি কভার করছিলাম, এখানের মধ্যে আরেকবার আমরা দেখে নিব। তাহলে সার্কুলার মোশনেরও একটা রিভিশন হয়ে যাবে, প্লাস গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের ব্যাপারের সাথে কিভাবে এটা কানেক্টেড এগুলা বুঝতে পারবো। সো লেটস সি কোশ্চেনটা কি, হোয়াট ইজ দ্য ওমেগা, ওমেগাটা কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি or angular velocity basically. What is the omega of earth about its own axis, যে আর্থ যে নিজের অ্যাক্সিসের অ্যাবাউট এ নিচে ঘুরে তার ওমেগার ভ্যালুটা কত এটা বের করতে বলছে। সো তাহলে হোয়াট উই নো, অ্যানসারটা আমরা কি জানি, আমরা তো একটা জিনিস জানি যে আর্থ 24 আওয়ার্সে একটা কমপ্লিট রোটেশন অরবিট করে নিজের অ্যাক্সিসের অ্যাবাউট এ, তাই না? আর্থ কমপ্লিটস ওয়ান রোটেশন অ্যাবাউট ইটস অ্যাক্সিস ইন 24 আওয়ার্স, এন্ড একটা কমপ্লিট রোটেশনে কতটুকু অ্যাঙ্গেল কভার হবে, 2 পাই রেডিয়ান সমান অ্যাঙ্গেল কভার হবে। সো তাহলে ওমেগা কি হবে, 2 পাই বাই টি, দ্যাট ইজ 2 পাই ডিভাইডেড বাই 24 ইনটু 60 ইনটু 60, যে আওয়ার থেকে সেকেন্ডে নিলাম। সো দিস উইল গিভ আস 7.27 ইনটু 10 টু দি পাওয়ার -5 রেডিয়ান পার সেকেন্ড। সো এটা আমাদের বের করা একদম ইজি। এখন তোমাকে একটা কোয়েশ্চেন করা হইলো, কি কোয়েশ্চেন করা হইলো, এই কোয়েশ্চেনটা ফার্স্টে তোমরা নিজেরা ট্রাই করবা। কোয়েশ্চেন হলো ডিটারমাইন দ্য orbital radius of a geostationary satellite, যে একটা জিওস্টেশনারি স্যাটেলাইটের অরবিটাল রেডিয়াসটা কত এটা বের করতে বলছে। লাইক হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং, দিস ইজ আর্থ, দিস ইজ আওয়ার সরি দিস ইজ আওয়ার জিওস্টেশনারি স্যাটেলাইট, যে আর্থের অ্যাবাউটে এরকম অরবিট করবে, ঠিক আছে? এখন Earth itself has a radius that is r subscript e, and geostationary satellite টা আর্থের সারফেসের থেকে একটা সার্টেন হাইট উপরে আছে, তাই না? তো এখন what will be the orbital radius, the summation of the radius of earth and the height over which the geostationary satellite is orbiting the earth. So এখন জিওস্টেশনারি স্যাটেলাইটের স্পেশালিটিটা কি ছিল, জিওস্টেশনারি স্যাটেলাইটের স্পেশালিটিটা ছিল যে আর্থ নিজের অ্যাক্সিসের অ্যাবাউটে যত স্পিডে রোটেট করে, জিওস্টেশনারি স্যাটেলাইটও কি করে তত স্পিডে আর্থের অ্যাবাউটে রোটেট করে। সো তাহলে মনে হবে কি অলওয়েজ সে আর্থের অলওয়েজ সেম সাইডেই আছে, ওর সবসময় সেম পজিশনে থাকে। সো এখন এইগুলা ইনফরমেশন ইউজ করলে আমরা এখানের মধ্যে মনে করো রেডিয়াস অফ দ্য আর্থের তো ইনফরমেশন জানি, which is what
রেডিয়াস অফ দ্য আর্থ ইজ 6400 কিলোমিটার, এটা লাস্ট ক্লাসে আমরা লিখছিলাম। সো এখন হোয়াট ইউ নিড টু ডু, ইউ নিড টু ডিটারমাইন দ্য অরবিটাল রেডিয়াস অফ দ্য জিওস্টেশনারি স্যাটেলাইট। এটা বের করো তো। আর্থের ম্যাস হলো 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কেজি, আর স্যাটেলাইটের ম্যাস দেওয়া নাই, স্যাটেলাইটের ম্যাস হলো এমএস। সো এখন বের করবা যে হোয়াট ইজ দা অরবিটাল রেডিয়াস, ঠিক আছে? সো সবাই একটু তাড়াতাড়ি ক্যালকুলেট করে ফেলো, হোয়াট উইল বি দা অরবিটাল রেডিয়াস অফ দা জিওস্টেশনারি স্যাটেলাইট। সুমিত এখনো হয় না? বুঝতে ভাই, ওকে ভ্যালুটা বের করে নিন প্লিজ। ঠিক আছে। হ্যাঁ কইরাই তো পারতেছি না জানতে। এখানে করতেছো কিভাবে বলো? এখানে মধ্যে এমজি বলা, হ্যাঁ হ্যাঁ এমজি, এমজি তো বলা নাই না, তুমি এটা তো ওই সেন্ট্রিপিটাল ফোর্স দিয়ে করা লাগবে না? এই তো ভেরি গুড। যে এখানে একটা স্যাটেলাইট যে সার্কুলার পাথে যে ঘুরবে, হ্যাঁ, একটা স্যাটেলাইট সার্কুলার পাথে ঘোরার জন্য হোয়াট ডাজ ইট নিড? ইট নিডস সেন্ট্রিপিটাল ফোর্স। এখন কে এই সেন্ট্রিপিটাল ফোর্সটা প্রোভাইড করবে? দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অফ দ্য আর্থ উইল প্রোভাইড দ্য সেন্ট্রিপিটাল ফোর্স। এখন আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্স অন দ্য স্যাটেলাইট কত হবে? গ্র্যাভিটেশনাল ফোর্সের আমরা এখন ফর্মুলা শিখে গেছি না, যে মোর জেনারেলাইজড ফর্মুলা কি হবে? আমরা ফার্স্টে এখানের মধ্যে এই জিনিসটা লিখবো, কি লিখবো? গ্র্যাভিটেশনাল ফোর্স অফ আর্থ অন স্যাটেলাইট ইজ ইকুয়াল টু সেন্ট্রিপিটাল ফোর্স অফ স্যাটেলাইট, তাই না? যে স্যাটেলাইটের উপর এই সেন্ট্রিপিটাল ফোর্সটা সে ফিল করতেছে দেখে ইট ইজ মুভিং ইন আ সার্কুলার পাথ। সো তাহলে এখানের জন্য কাজটা কি হবে? গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ g into mass of earth into mass of satellite divided by r square, যে আর্থের সেন্টার থেকে স্যাটেলাইট পর্যন্ত ডিসটেন্স, is equal to centripetal force of satellite। এটা কি হবে? এটা হবে আমাদের m v square by r। এখন m টা কি? এটা হলো mass of satellite। সো mass of satellite আমাদের না দিলেও কিছু যায় আসে না, mass of satellite কি হয়ে যায়? কাটাকাটি হয়ে যায়, তাই না? তো mass of satellite এখানে কাটাকাটি হয়ে গেল।
এখন এই যে ভেলোসিটিটা আছে ভি, এই ভিটা তো আমরা জানি না, ভি থেকে আমাদের এর জন্য নোন কোন ফর্মে নিয়ে আসতে হবে। হোয়াট উই উইল ডু, ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা, এটা লেখা যায়, আমরা তো ওমেগা জানি, সো তাহলে ওমেগাটা আমরা ইউজ করতে পারবো আমাদের কাজে। সো দেখি জি ইন্টু ম্যাস অফ আর্থ ডিভাইডেড বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার ওমেগা স্কোয়ার বাই আর। সো এখানে একটা আর থাকবে, সো হোয়াট উইল হ্যাপেন, r cube will be equal to, sorry, g into mass of earth divided by omega square. তো তাহলে r will be equal to cube root of g into mass of earth divided by omega square. তো এইভাবে করে এখন আমরা বের করে ফেলবো। ভ্যালু তো এখন সবই জানি, কোনোটা আননোন আছে সুমিত? আচ্ছা ভাইয়া, তুমি ওমেগা কখন বের করছো? আমি তো এই জন্যই বলতেছি ভি স্কয়ার কেমনে পাবো। আয় হায়, আমি তো দেখিই নাই যদি ওমেগা বলে জিনিস এক্সিস্ট করতেছে কি। এটা যে জিও স্টেশনারি স্যাটেলাইট, এর জন্য এটা তো বের করা পসিবল, বিকজ এটার তো আমরা জানি যে অ্যাঙ্গুলার হ্যাঁ, ভেলোসিটিটা আর্থের সমান হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, 20 করে আছে। ও ভুলে গেছি আসলে কেমিস্ট্রি পড়া। 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 হলো জি, ম্যাস হলো 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24, আর ডিভাইডেড বাই ওমেগা কত, 7.27 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 হোল স্কোয়ার। সো এটা করলে পরে যেটা আসে কত আসবে, 4.23 into 10 to the power 7 meter. So this is the orbital radius. So orbital radius হলো এইটা। এখন আমরা যদি জাস্ট হাইটটা বের করতে চাই, কি হবে আমাদের, অরবিটাল রেডিয়াসটা কি, অরবিটাল রেডিয়াস is equal to radius of earth plus height of satellite from the surface of the earth, from the surface of the earth. So তাহলে এখানের জন্য আমরা অরবিটাল রেডিয়াস হলো 4.23 into 10 to the power 7, রেডিয়াস অফ আর্থ হলো 6400 কিলোমিটার, কিলোমিটার থেকে মিটারে নেওয়ার জন্য মাল্টিপ্লাইড বাই 1000 প্লাস হাইট। সো আমরা হাইটটা বের করতে পারি যে এই দুটো মাইনাস করলে পরে কত আসবে, 3.59 into 10 to the power 7 মিটার, or 35,900 কিলোমিটার। এই ক্যালকুলেশনটা নিয়ে কি এখন কারো কোনো কনফিউশন আছে, যে আমাদের না ভাইয়া। একটা স্যাটেলাইট যে সার্কুলার পাথে ঘুরবে, কিভাবে ঘুরবে, একটা স্যাটেলাইট এই সার্কুলার পাথে ঘোরার জন্য হোয়াট উই নিড, ইট নিডস আ সেন্ট্রিপিটাল ফোর্স। এখন এই সেন্ট্রিপিটাল ফোর্সটা কার থেকে পাবে, গ্র্যাভিটেশনাল ফোর্স অফ দ্য আর্থ থেকে পাবে। তো গ্র্যাভিটেশনাল ফোর্স তো এখন আমরা জেনারেলাইজড একটা ভ্যালু ইউজ করব, জি তো অলওয়েজ 9.81 হবে না, এটা তো আমরা বুঝে গেছি এখন, যে আর্থের সারফেস থেকে অনেক দূরে চলে গেলে তো আর জি এর ভ্যালু সেম থাকবে না। তো তাহলে ওইভাবে করে আমাদের কি করতে হবে, কাজটা করতে হবে। ওকে, যে ব্যাপারটা কেমন এটা আমরা এখন এখানের মধ্যে ক্লিয়ার করে ফেলি। আরাফের তো কোনো প্রবলেম নাই, আছে আরাফ? না স্যার। ওকে, তো এখন আর্থস গ্র্যাভিটেশনাল ফিল্ড, আমরা এখানের মধ্যে একটা ব্যাপার দেখে নেই, কি ব্যাপার হচ্ছে এখানে। এখন আর্থ তো বেসিক্যালি একটা স্ফেরিক্যাল একটা অবজেক্ট, তো তার গ্র্যাভিটেশনাল ফিল্ডটা কিভাবে কাজ করে, এরকম রেডিয়াল না আর্থের ফিল্ড, যে ইন দ্য লার্জ স্কেল, on a large scale the earth's gravitational field is radial। হ্যাঁ, সো তাহলে এখানে থেকে কি আমরা একটু হাইট উপরে গেলে পরেও আমাদের কি হয়ে যাওয়ার কথা, জি এর ভ্যালুটা আমরা যে 9.81 আসলে ধরি ওইটা আসলে চেঞ্জ হয়ে যাওয়ার কথা, কিন্তু ভেরি ক্লোজ টু দ্য সারফেস অফ দ্যাট, যখন নাকি আমরা লার্জ স্কেলে দেখতেছি, যে যখন নাকি ফুল আর্থকে এরকম আমরা কনসিডার করতেছি, তখন দ্য আর্থ গ্র্যাভিটেশনাল ফিল্ড ইজ
রেডিয়াল, যে আমরা এখানের মধ্যে লিখে নেই যে অন আ লার্জ স্কেল, on a large scale কি হবে, the gravitational field of the earth is radial। কিন্তু মনে করো সুমিত, হ্যাঁ, তুমি কোন একটা খোলা মাঠে, খোলা একটা মাঠে আছো, এখন তুমি হরাইজন দিয়ে, বা তুমি কোন একটা ওশানে আছো, এখন তুমি হরাইজন দিয়ে যত দূরেই তুমি তাকাইতে পারো না কেন, তুমি কি আর্থের কার্ভেচারটা দেখতে পাও? আর্থের কার্ভেচার তো এত প্রমিনেন্ট না, এটা তো অনেক অনেক লম্বা একটা ডিস্টেন্স যাওয়ার পরে দেন আমাদের কার্ভেচারটা আসবে, ঠিক আছে? সো তাহলে এরকম আমাদের আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডটা কি হবে, যখন নাকি স্মল স্কেলে দেখবো যে ক্লোজ টু দ্য সারফেস অফ দ্য আর্থ, যখন নাকি ক্লোজ টু দ্য সারফেস অফ দ্য আর্থ দেখবো, তখন কি হবে, the gravitational field of the earth will be more or less uniform। যে আমরা যেরকম আগে ধরে নিতাম যে জি এর ভ্যালুটা হলো কত, 9.81 ধরে নিতাম, এটা কখন, এটা তখন হবে যখন নাকি we are considering at a small scale। যে আমরা যদি এখন এখানের মধ্যে লিখি যে on a small scale the gravitational field of the earth is uniform। The gravitational field of the earth is uniform, ঠিক আছে? সো এইটা গেল আমাদের ফার্স্ট এর কাজ। এখন আমরা আরেকটা জিনিস দেখবো যে যে কোনো একটা র্যান্ডম অবজেক্ট, হ্যাঁ, যে কোনো একটা র্যান্ডম অবজেক্ট আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের জন্য যদি সে একটা সার্কুলার পাথে মুভ করে আর সার্কুলার মোশন আন্ডারগো করে, ওইটার জন্য কি হয় এটা আমরা দেখবো। কি জিনিস? সার্কুলার মোশন আন্ডার গ্র্যাভিটি, সার্কুলার মোশন আন্ডার গ্র্যাভিটি কি হবে, দিস ইজ আওয়ার আর্থ, বাজে একটা সার্কেল, so this is our earth, so it has a radius of re, and this is a satellite rotating about the earth, okay, this is a satellite rotating about the earth, so this satellite is experiencing a gravitational force towards the earth center, so fg, and this is acting towards the center of a circle, so তাহলে this is the centripetal force। so তাহলে আমরা যদি একটা মোর একটা জেনারেলাইজড ভার্সন ক্রিয়েট করি, কি জিনিস, gravitational force is the centripetal force, so তাহলে fg is the resultant force that causes the satellite to move in a circular path, okay? তো তাহলে এখানের জন্য আমাদের কাজটা কি, এখানের জন্য আমাদের কাজটা হবে এরকম, গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ g into mass of earth into mass of satellite divided by r square, যে টোটাল ডিসটেন্স আর কি, যে টোটাল ডিসটেন্স, দিস ইজ r স্কয়ার, কি বলে r, সো তাহলে এই টোটাল ডিসটেন্সের স্কয়ার বেসিক্যালি আর্থের সেন্টার থেকে স্যাটেলাইট পর্যন্ত। তো এখন এখানের মধ্যে কাজটা কি, fc that is the centripetal force, এটা কি হবে mv স্কয়ার বাই r। নাও আমরা এখানের মধ্যে ব্যাপারটা দেখি, mass of satellite আগের মতনই কাটাকাটি চলে গেল, ওকে, সো mass of satellite গুলি যদি কাটাকাটি চলে যায়, what remains, এখানে থেকে আমরা যদি কাজ করি ভেলোসিটিটাকে আমরা একটু টাইমের ফর্মে নিয়ে যাই, আমরা টাইম আর রেডিয়াসের সাথে কানেকশন কেমন ওই জিনিসটা একটু সেট আপ করব। ভেলোসিটিটাকে কি লেখা যায়, 2 পাই আর বাই টাইম পিরিয়ড লেখা যায়। সুমিত, ও লেভেলসে থাকতে সময় যে আমরা এটা করতাম মনে আছে,
orbital speed is equal হ্যাঁ to ভাই, হ্যাঁ হ্যাঁ, okay লিনিয়ারটার জন্য না। হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম, আমি ক্লাসে। হ্যাঁ হ্যাঁ ওকে ওকে ঠিক আছে ওকে দাঁড়াও একটা মিনিট। আচ্ছা, তো তাহলে এখানের জন্য এরপরে নিচে কি ডিভাইডেড বাই আর, সো এটা তো আছেই। তো এখন আমরা একটা জিনিস সেট আপ করবো, এটা হলো কেপলার ল। কেপলারের নাম শুনছো? জি স্যার, এটা জোহানেস কেপলার। ইয়েস। ওর এরকম কতগুলা ল আছে, বেসিক্যালি তিনটা ল। এটা আমরা ওর সেকেন্ড লটা আমরা এখন প্রুফ করব, ডেরাইভ করব আর কি। বেসিক্যালি যে রেডিয়াস এন্ড টাইম পিরিয়ডের সাথে কানেকশন কি, যে কোন একটা প্ল্যানেট বা কোন একটা স্যাটেলাইট যদি এরকম সার্কুলার পাথে ঘুরে, তখন তার রেডিয়াসের সাথে টাইম পিরিয়ডের কানেকশন কেমন, যে কত বড় রেডিয়াস হলে কতটুকু টাইম পিরিয়ড লাগে মুভ করার জন্য। ঠিক আছে, সুমিত নাম শুনছিলে আগে কেপলারের? হ্যাঁ ভাই, হ্যাঁ, ওই যে ওর যে তিনটা আছে, যে আর্থ যে হ্যাঁ এলিপ্টিক্যাল ওরকম ল ওয়েতে আছে। অরবিট করে, দেন ইকুয়াল ডিসটেন্স কভার করে, হ্যাঁ এটা না? ওরকম। তো ঠিক আছে, তো এখন আমরা যেটা বলতেছিলাম, তো আমরা এখন রেডিয়াস আর টাইম রিলেটেড একটা, রেডিয়াস আর টাইম পিরিয়ড রিলেটেড একটা ফর্মুলা ডেরাইভ করবো এখানে থেকে। সো এটা এখন তোমরা যা করে ফেলছি এখানে থেকে জাস্ট রিঅ্যারেঞ্জের কাজ। সো কি করতে হবে, জি mass of earth by r square is equal to 2 pi r square by t into r। সো তাহলে এই r থেকে এই r স্কয়ার এর একটা r থাকবে, এই r স্কয়ার নিচের লেফট সাইডের r স্কয়ার ওই পাশে চলে গেলে r কিউব হয়ে যাবে। আচ্ছা সরি, এখানে t টা স্কয়ার হবে, ভুলে স্কয়ার দেই নাই। দিস উইল বি t স্কয়ার, t এর সাথেও তো স্কয়ারটা ছিল। সো t স্কয়ার ইনটু g ইনটু mass of earth is equal to 2 pi r কিউব। এখন আমরা যদি টি স্কয়ারটাকে সাবজেক্ট করি, যে টাইম পিরিয়ডটা তো ডিপেন্ড করবে কত বড় রেডিয়াস অফ অরবিট কভার করতে হচ্ছে। তো তাহলে 2 পাই, আচ্ছা সরি দৌড়ো কি করতেছি, 2 পাই এর উপরেও তো আমাদের স্কয়ার ছিল। সো 4 পাই স্কয়ার, সো 4 পাই স্কয়ার, তো এটা হবে 4 পাই স্কয়ার। তো তাহলে 4 পাই স্কয়ার ডিভাইডেড বাই জি ডিভাইডেড বাই মাস অফ আর্থ ইনটু আর কিউব। এখন এখানের মধ্যে দেখো যে 4 পাই স্কয়ার ডিভাইডেড বাই জি ইনটু মাস অফ আর্থ, এই পুরা জিনিসটাই কি কনস্ট্যান্ট না সুমিত? এই পুরা জিনিসটাই একটা কনস্ট্যান্ট। তো তাহলে what we can say that t square, that is the time period square, is proportional to r cube। তো এই জিনিসটা আমরা বলতে পারি। ওকে, দাঁড়াও একটা মিনিট। হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম। আমি একটা ক্লাসে আছি আন্টি, আমি ক্লাসের পরে আপনাকে কল দিচ্ছি। ওকে আচ্ছা, তো তাহলে এইটা হলো আমাদের কেপলারের একটা ল, যে আমরা এখানের মধ্যে আরবার ভালো মতো এরকম লিখে নেই কি হবে। বেসিক্যালি Kepler observed various planets and derived this
এম্পিরিক্যাল ফর্মুলা। তো তাহলে আমরা যদি কি করি, একটা টি স্কোয়ার ভার্সাস আর কিউব একটা গ্রাফ আঁকি, এটা কি দিবে? ডিরেক্টলি প্রপোর্শনাল হওয়া মানে কি, দিস উইল গিভ আস আ স্ট্রেট লাইন পাসিং থ্রু দি অরিজিন, তাই না? তো এই জিনিসটাই আমরা পাবো, y axis এ টি স্কোয়ার, x axis এ আর কিউব। এটা যদি আমরা প্লট করি ফর এনি স্যাটেলাইট মুভিং ইন আ সার্কুলার পাথ, this will give a straight line passing through the origin. Okay, so এইটা হলো আমাদের ফার্স্ট অফ অল সার্কুলার মোশন আন্ডার গ্র্যাভিটি, এইটা রিলেটেড একটা ল, কেপলার ল। এটা আমাদের পুরাপুরি স্টুডেন্ট বুকের মধ্যে আমার দেখতে হবে যে এটা ইনক্লুড করছে নাকি এইবার। ওকে, এখন আমরা যে জিনিসটা নিয়ে মেইনলি আজকের পড়া, একটা তো সার্কুলার মোশনের ব্যাপারটা তো ছিল ইম্পর্টেন্ট, ওইটা তো আছেই। আজকের আমাদের মেইন যে পড়াটা হবে এটা হবে potential of a gravitational field. ভাই একটু গ্রাফটা দেখাইতে পারবা? এই যে টি স্কয়ার ভার্সেস আর কিউব গ্রাফ, স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন। ওকে, ঠিক আছে, ওকে। তো এখন এখানের মধ্যে কাজটা কি, potential of a gravitational field। তো এখন এই ব্যাপারটা কেমন হবে, লেটস সি। পটেনশিয়াল মানে কি, আমরা ইলেকট্রিক পটেনশিয়াল যেরকম বলছিলাম না, যে ভোল্টেজ তো হলো পটেনশিয়াল ডিফারেন্স। সো ইলেকট্রিক পটেনশিয়াল আমরা কিন্তু ডেরাইভ করছিলাম যে কিভাবে করে আমাদের এগুলা জিনিস নিয়ে কাজ করতে হয়, তাই না? আমরা ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারের মধ্যে এই জিনিসটা অনেক ডিটেইল ওয়েতে করছিলাম। এটা তো সামনাসামনি ক্লাস করতে সময় কভার করছিলাম ইলেকট্রিক ফিল্ডের এইটা। যদি তোমাদের মনে না থাকে সো তাহলে নতুন ব্যাচের অলরেডি ইলেকট্রিক ফিল্ড শেষ হয়ে গেছে, মে A2 ব্যাচের, তো ওদের ভিডিওগুলা তোমরা দেখতে চাইলে পরে তখন দিতে পারবো। ওকে, সো নাও যেটা বলতেছিলাম, লেটস ড্র আওয়ার আর্থ। আচ্ছা, this is the center of the earth and আর্থের দূর কি করলাম, নিচের দিকে আমি। সো আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডটা আর ফিল্ডের প্যাটার্নটা কোন টাইপ অফ চার্জের সাথে মিলে সুমিত? পজিটিভ চার্জের সাথে মিলে নাকি নেগেটিভ চার্জের সাথে মিলে? নেগেটিভের সাথে। নেগেটিভের হ্যাঁ, সাথে। নেগেটিভের সাথে। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, নেগেটিভ চার্জের সাথে যখন নাকি মিলবে, আমরা এখানের মধ্যে কি বলছিলাম যে the closer a particle is to a positive charge, the greater is the potential, the farther away it is, the lesser is the potential। এমন ছিল না ব্যাপারটা, যে আমরা কাকে নিয়ে টেস্ট করতাম মনে আছে? আমাদের টেস্ট চার্জটা কি ছিল? the test charge was always a positive charge, তাই না? আমরা টেস্ট চার্জ অলওয়েজ একটা পজিটিভ চার্জ নিয়ে ডিল করতাম। দেন আমরা কি বলতাম, দেন আমরা বলতাম যে এই পজিটিভ চার্জটা একটা পজিটিভ টার্মিনালের কাছ থেকে বা একটা অন্য একটা পজিটিভ চার্জের থেকে তো রিপেলড হবে। সো তাহলে রিগার্ডলেস অফ দ্য রিপালশন অর ডেসপাইট দ্য রিপালশন, সে যদি ওই পজিটিভ চার্জের আরো কাছে থাকতে পারে তখন কি হবে, ইট উইল হ্যাভ আ হায়ার পটেনশিয়াল। আর যত সে পজিটিভ চার্জের থেকে দূরে চলে যাবে তত তার কি হবে, পটেনশিয়াল কমে যাবে। এইখানের জন্য কিন্তু আমাদের ব্যাপারটা সেম, যে আমরা কি বলি, আমরা কিন্তু একটা ব্যাপার অলরেডি পিচ্চিকাল থেকে পড়ে আসছি। সো উই হ্যাভ অ্যান আইডিয়া অফ পটেনশিয়াল। হোয়াট ইজ দ্যাট? when we are at the surface of the earth we have a gravitational potential। ওকে, আমাদের একটা গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি আছে। নাও ইফ উই গো আপ, আমরা যদি উপরে যাই, আমাদের গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি আমরা কি বলি সুমিত, বাড়ে নাকি কমে?
বাড়ে বাড়ে গ্র্যাভিটেশনাল মানে পটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করে, দ্যাটস ভেরি গুড। সো এটা তো আমরা ও লেভেলসে পড়তাম আগে, ও লেভেলসে এ লেভেলসেও পড়ছি, ঠিক আছে। তো এখন এখানের মধ্যে কাজটা দেখো, আমাদের আর্থের জন্য তো তাহলে ব্যাপারটা ওমন ভাবে আমরা ইউজ করব, তাই না, যে দ্য ফার্দার ইউ আর অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ, যে তুমি আর্থের সারফেস থেকে যত দূরে যাবা তত তোমার পটেনশিয়াল এনার্জি বাড়বে, তাই তো। দ্য ফার্দার ইউ মুভ অ্যাওয়ে ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ অর ফ্রম দ্য সেন্টার অফ দ্য আর্থ টু বি অ্যাকিউরেট, তো তাহলে আমাদের কি হবে, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জির ভ্যালু বাড়বে। সো এখন এখানের মধ্যে ব্যাপারটা খেয়াল করো, লেটস consider a test charge, test mass. At point P we have a test mass of mass m. Now this test mass has a mass, so it will be attracted towards the center of the earth with gravitational force Fg, ঠিক আছে। তাকে কি করতেছে, আর্থ গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে নিজের কাছে অ্যাট্রাক্ট করে নিয়ে আসা ট্রাই করতেছে, ওকে। কি করতেছে, আর্থ ইজ এক্সার্টিং আ গ্র্যাভিটেশনাল ফোর্স অন দ্য টেস্ট ম্যাস ইন অর্ডার টু ব্রিং দ্য টেস্ট ম্যাস টুয়ার্ডস ইটসেলফ, ওকে আরেফিন। সো তাহলে আর্থ কি করতেছে, টেস্ট ম্যাসটাকে অ্যাট্রাক্ট করে নিজের কাছে নিয়ে আসা ট্রাই করতেছে, দ্যাটস ভেরি গুড। কিন্তু আমরা এটা হইতে দিতে চাইতেছি না, আমরা কি করতে চাইতেছি, আমরা টেস্ট ম্যাচটাকে আর্থের সারফেস থেকে আরো দূরে সরে নিয়ে যেতেছি, আর আর্থের সেন্টার থেকে আরো দূরে সরে নিয়ে যাওয়া ট্রাই করতেছি। সো উই আর অ্যাপ্লাইং আ এক্সটার্নাল ফোর্স। সো এফ এ টা কি, এফ এ ইজ দ্য ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য এক্সটার্নাল এজেন্ট। এক্সটার্নাল এজেন্ট কি করতেছে, টেস্ট ম্যাচটার উপর এরকম একটা গ্র্যাভিটেশনাল ফোর্সের এগেইনস্টে ফোর্স এক্সার্ট করে কি করতেছে, তাকে সেন্টার অফ দ্য আর্থের থেকে আরো দূরে নিয়ে যাওয়ার ট্রাই করতেছে। নাও at a imaginary distance or at a very large distance, there is a point Q where r is equal to infinity, ঠিক আছে, যেখানে the distance from the center of the earth to that point is almost infinity or equal to কি, infinity। সো তাহলে এত বড় ডিসটেন্সে যখন ইনফিনিটি ডিসটেন্সে চলে যাবে তখন কি হবে, আমরা কি বলছি সুমিত, যত আর্থের সারফেস থেকে আমরা উপরে যাব বা যত আর্থের সারফেস থেকে আমরা সরে আসব তত কি হবে, জিপি বাড়বে। আচ্ছা এই মিটিং আর 1 মিনিট বাকি আছে, তোমরা নেক্সট মিটিংটা জয়েন করে ফেলো, হ্যাঁ। আচ্ছা তো সবাই অলরেডি চলে আসছে, দ্যাটস ভেরি গুড। সো এখন আমরা এখানের মধ্যে আবার কন্টিনিউ করা শুরু করি। কি বলতেছিলাম, যে এট অ্যান ইনফিনিট ডিসটেন্স আর, তখন আমরা কি বলতেছি, as we go further and further away from the surface of the earth or from the center of the earth, what will happen, gp will increase, ওকে। সো এখন আমরা ইনফিনিট ডিসটেন্স দূরে যখন নাকি চলে যাব তখন আমাদের জিপিটা কি হবে, বাড়তে 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 it will surprisingly become zero, ওকে। আমরা পটেনশিয়াল এনার্জি রিপ্রেজেন্ট করার জন্য ইউ ইউজ করি, বুঝছো, ইউ দিয়ে কি বোঝায়, পটেনশিয়াল এনার্জি। আমরা এখানের মধ্যে একটা জিনিস লিখি নিচে, at q r is equal to infinity is the reference point,
সো এখন এখানে কি হবে u at infinity is 0, ইউটা কি পটেনশিয়াল এনার্জি। সো তাহলে ইনফিনিট ডিসটেন্স দূরে পটেনশিয়াল এনার্জি কত হবে? ইনফিনিট ডিসটেন্স দূরে পটেনশিয়াল এনার্জি হবে 0। ব্যাপারটা কিভাবে কি কাজ করতেছে এটা আমরা এখন একটু কয়টা এক্সপ্লেনেশন লিখবো, একটু বড় কয়টা এক্সপ্লেনেশন, বাট স্টিল ফাইনালি আমাদের সেন্স মেক করাটাই হলো ফাইনাল কাজ। ওকে, তো আমরা এখানের মধ্যে দেখি এফ এটা কি, এফ এ ইজ দা অ্যাপ্লাইড ফোর্স অন দা টেস্ট ম্যাস। Is the applied force on the test mass. Fg is the gravitational force of the field, the force the field exerts on the test mass. তো এখন এখানের মধ্যে কি হবে, a particle that is the test mass move from point P to Q in the gravitational field in such a manner that there is no increase in kinetic energy। যে আমরা এই যে পয়েন্ট পি থেকে পয়েন্ট কিউ তে যে নিয়ে যাব, একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে নিয়ে যাইতেছি না, একটা অ্যাপ্লাইড ফোর্স এফ এ অ্যাপ্লাই করে আমরা নিয়ে যাচ্ছি তাকে পয়েন্ট পি থেকে পয়েন্ট কিউ তে। সো এখানের মধ্যে কি হইতেছে, আমরা পি থেকে কিউ তে নিয়ে যাইতেছি ভালো কথা, কিন্তু আমরা ফার্স্টে কি করব, এট দ্য ভেরি ফার্স্ট মোমেন্ট আমরা এফ এটাকে এফ জি থেকে একটু বেশি দিয়ে একটা ভেলোসিটি গেইন করাবো। দেন এখন ওই ভেলোসিটিতে সে কি করবে, মুভ করতে থাকবে টুয়ার্ডস কিউ। দেন আমরা কিউতে যখন নাকি চলে আসবো কাছাকাছি, তখন কি করব, আবার ওইটাকে ডিসিলারেট করে ফাইনালি পিতে তার ভেলোসিটি হলো 0, কিউতেও তার ভেলোসিটি হলো 0। সো তাহলে ওভারঅল যদি কোনো কি না হয়, ভেলোসিটির চেঞ্জ না হয়, সো তার মানে ওভারঅল চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কত হবে, or overall increase or decrease in kinetic energy কত হবে, 0। যে পয়েন্ট পি তে যত কেই ছিল পয়েন্ট কিউ তেও তত কেই আছে, তো তার মানে কি কাইনেটিক এনার্জি, এক্সট্রা কোনো কাইনেটিক এনার্জি তাকে আমরা দেই নাই। সো তাকে আমরা কি এনার্জি দিছি, শুধু তাকে আমরা আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের থেকে সরায় নিয়ে আসতেছে। সো তাহলে আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের এগেইনস্টে whenever you do work against the field, তখন তোমার পটেনশিয়াল এনার্জি বাড়বে। সো তাহলে আমরা কি করতেছি, আমরা এগেইনস্ট দ্য ফিল্ড পার্টিকেলটাকে সরায় নিয়ে আসতেছি। সো দ্যাট ইজ হোয়াট উই আর ডুইং। তো এখানের মধ্যে আমরা জাস্ট ক্লিয়ার আউট করে রাখলাম যে আমরা কি করতেছি না, উই আর নট ইনক্রিজিং এনি কাইনেটিক এনার্জি। ওকে, সো তাহলে আমরা এখানের জন্য বলতে পারি ইউ এট কিউ, ঠিক আছে, u at q আর u at p এগুলা কি, this will be the potential energies of the particle at those specific points। সো তাহলে আমরা যদি এখানের মধ্যে একটা জিনিস লিখি, কি ব্যাপারটা লেখা যায়, লেটস সি। এখানের মধ্যে যদি আমরা লিখি এরকম, নেইমারের করোনা পজিটিভ আসছে, আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, uq
minus up is equal to the work done স্যার হ্যাঁ এই যে ইনক্রিজিং কে জিনিসটা বুঝছে মানে এটা নো মানে না হইলে লাভটা কি? আমরা কাইনেটিক এনার্জির চেঞ্জটাকে এখন কনসিডারেশনে থেকে তাহলে বাদ দিতে পারবো, যে আমরা জাস্ট গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জিকে ফোকাস করতে পারবো এর জন্য। ঠিক আছে, যে আমরা কি আচ্ছা করতেছি, বুঝছি ফোর্স অ্যাপ্লাই করে জাস্ট তাকে জিপি গেইন করাইতেছি, তাকে কোনো কাইনেটিক এনার্জি দিচ্ছি না। সো দ্য ওয়ার্ক ডান ইজ পিওরলি ইউজড আপ or the work done is purely done for increasing the GP. ওকে, তো এটার জন্য বুঝছি। আচ্ছা, সো তাহলে UQ minus UP is equal to the work done by the external agent. আচ্ছা ভাই, তাহলে এসকেপ ভেলোসিটি জিনিসটা কখন অ্যারাইজ করে? এই তো এসকেপ ভেলোসিটির জিনিসটা আমরা বলবো, এটা ফার্স্টে আমরা এই পটেনশিয়ালের এটা শেষ করে নেই, দেন আমরা এসকেপ ভেলোসিটির এটা তোমাদেরকে আজকে হোমওয়ার্ক দিব লাস্টে, দেন এটা নেক্সট হ্যাঁ ক্লাসে এসকেপ ভেলোসিটির এটা শেষ করে আমরা অ্যাস্ট্রোফিজিক্স ধরবো। অ্যাস্ট্রোফিজিক্স ধরবো পরে, ফার্স্টে চেক পয়েন্ট কোশ্চেন গুলো এগুলো করতে হবে, এরপরে ধরবো আর কি। ঠিক আছে, সো তাহলে যেটা বলতেছিলাম, UQ minus UP is equal to work done by the external agent to do what? To move the test mass from initial position P to final position Q. আচ্ছা স্যার ইউকিউ তো জিরো হওয়ার কথা না? হ্যাঁ, UQ 0 হবে, ওটা লিখবো আমরা পরে। হ্যাঁ, নিচে আমরা লিখবো, ফার্স্টে আমরা জাস্ট ওয়ার্ডে ওই ব্যাপারগুলো বুঝা রাখতেছি। কি করতেছে এখানে, উইদাউট ইম্পার্টিং any kinetic energy to the particle, যে ফাইনালি দেয়ার ইজ নো চেঞ্জ ইন কে, পি তে যত ভেলোসিটিতে ছিল কিউ তেও তত ভেলোসিটিতে থাকবে। সো তার মানে দেয়ার ইজ নো চেঞ্জ ইন কে অর নো ইনক্রিজ অর ডিক্রিজ ইন কে। সো তাহলে কাইনেটিক এনার্জি টু দা পার্টিকেল। আচ্ছা, সো এখন এখানের মধ্যে ব্যাপারটা দেখো, যে কোনো পয়েন্টে আমাদের, তোমরা কেমিস্ট্রিতে এখন ইউনিট 5 পড়তেছো না সুমিত? হ্যাঁ ভাই, হ্যাঁ এটা রেডক্স করি, পটেনশিয়াল ফিজিক্স অনেক পড়ছো? কিছু ভুলেই গেছি। রেডক্স ও পটেনশিয়াল না, আমাদের পড়ছো? এখন আমাদের আসিফ স্যার রেডক্স একটু পরে পড়ায়, মানে আমরা অনেক ক্লোজ, আচ্ছা মানে পরের ক্লাসে এসে রেডক্স পড়াবে। আচ্ছা, সো হালকা এখন পাতলা আইডিয়া আছে, হালকা পাতলা। আচ্ছা, সো এখন রেডক্স পটেনশিয়ালের ওখানের মধ্যে যেই ব্যাপারটা দেখবা, বা যে কোনো কিছুতেই তোমার কি দরকার, তোমার কোন একটা কম্পেয়ারিং একটা জিনিস দরকার, একটা স্ট্যান্ডার্ড দরকার না, যে ও, যার ওই এগেইনস্টে যে তুমি কম্পেয়ার স্ট্যান্ডার্ড করবা। ইলেকট্রোড যে বলে, হ্যাঁ হ্যাঁ, স্ট্যান্ডার্ড ইলেকট্রোড মানে ওই যে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড হাইড্রোজেন বা দিয়ে না, রেফারেন্স ইলেকট্রোড যেটা। হ্যাঁ হ্যাঁ রেফারেন্স দিয়ে ধরা হয়, হ্যাঁ। ঠিক আছে, সো তাহলে এইখানের মধ্যে আমরা কি ধরতেছি, আমরা ইনফিনিটি ডিসটেন্সটাকে রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরতেছি। আমরা কি করতেছি, পয়েন্ট কিউ, দ্যাট ইজ দ্য ইনফিনিটি ডিসটেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য আর্থ, ওইটাকে আমরা কি ধরতেছি, উই আর টেকিং দ্যাট পয়েন্ট অ্যাজ দ্য রেফারেন্স পয়েন্ট। সো তাহলে আমরা ওই রেফারেন্স পয়েন্টের রেসপেক্টে বাকি পয়েন্টগুলোর জন্য আমরা কি করব, রেফারেন্স পয়েন্টের রেসপেক্টে বাকি পয়েন্টগুলোর জন্য আমরা পটেনশিয়াল এনার্জি বের করব। সো তাহলে দেখো, একদম রেফারেন্স পয়েন্টে, দ্যাট ইজ ফারদেস্ট ডিসটেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য আর্থ, ওখানে তো আমাদের গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি জিরো, তাই না? সো তাহলে একদম রেফারেন্স পয়েন্টে পটেনশিয়াল এনার্জি জিরো। সো এই পয়েন্টের রেসপেক্টে যত আমরা কি করব, যত আমরা এটার কাছে আসব, কি বলে, রেফারেন্স পয়েন্টের থেকে যত আমরা আর্থের সেন্টারের দিকে আসব, তত আমাদের কি হবে, এনার্জির ভ্যালুটা কি হবে, পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? নেগেটিভ 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 হবে। এখানের জন্য ব্যাপারটা দেখো, আরএফ কেন হয় এটা, আমরা এখানের জন্য পটেনশিয়ালকে জিরো ধরছি, বিকজ কেন পটেনশিয়ালটাকে জিরো ধরার একটা অনেক বড় একটা রিজন আছে। রিজনটা কেমন, খেয়াল করো ব্যাপারটা।
আর্থের তো একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে, দ্যাটস ভেরি গুড। আমরা ম্যাগনেটিক ফিল্ড পড়ছিলাম, মনে আছে? ম্যাগনেটিক ফিল্ডের ওখানের মধ্যে কনসেপ্টটা কেমন ছিল, যে ম্যাগনেটিক ফিল্ড কি করে, ইট ইজ দ্য রিজিয়ন অফ স্পেস অ্যারাউন্ড আ ম্যাগনেট যেখানে সে তার ম্যাগনেটিক ফোর্স এক্সার্ট করতে পারে। তো তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ডের ব্যাপারটাও তো এরকম, যে ইট ইজ আ রিজিয়ন অফ স্পেস অ্যারাউন্ড আ ম্যাসিভ অবজেক্ট, যে একটা ম্যাসওয়ালা অবজেক্টের চারপাশে একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড থাকবে যেখানে সে তার গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে এক্সার্ট করতে পারবে। ওকে, সো তাহলে ব্যাপারটা কেমন, আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডটা যতই বড় হোক না কেন, সবকিছুরই তো একটা লিমিট আছে, যে একটা সার্টেন ডিস্টেন্স পর তার গ্র্যাভিটেশনাল ফোর্স আর এক্সার্ট করতে পারবে না। সো তাহলে আমরা ওইরকম একটা পয়েন্ট ধরে নিছি যে জাস্ট ওয়্যার দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড অফ দ্য আর্থ সিজেস টু এক্সিস্ট, যে আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের একদম বর্ডারটা পার করে জাস্ট এর পরের পয়েন্টে আমাদের কি হবে, there is no gravitational field of the earth existing over that point. সো ওখানে আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের স্ট্রেংথ কত হবে, 0 হবে না, বলো তো আরাফ? জি স্যার। সো তাহলে ওই যে আমরা r equals to infinity যে ডিসটেন্সটা ধরতেছি, what we are actually considering, this is the point where there is no gravitational field strength of the earth or আর্থের গ্র্যাভিটি ফিল্ডের একদম বাইরে। ওকে, সো তাহলে ওই পয়েন্টে there will be no gravitational potential energy of the mass because it is not inside any gravitational field. সো তাহলে ওখানে potential energy হলো 0। তো তাহলে whenever you are inside the gravitational field of the earth, তোমার অ্যাকচুয়ালি তাহলে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জিটা কি, you have a negative gravitational potential. ওকে, you have a negative gravitational potential। ব্যাপারটা কেমন, আমরা ইউনিট 2 তে মনে আছে ইলেকট্রন শেলের এনার্জি গুলা দেখতাম না আরাফ, যে একদম স্যার। লোয়েস্ট ইলেকট্রন শেলের এনার্জি হলো ম্যাক্সিমাম নেগেটিভ, যে -13.2 ইলেকট্রন ভোল্ট ছিল হাইড্রোজেনের জন্য। দেন যত উপরে যাব, যে যত নিউক্লিয়াসের থেকে যত দূরে যাব, তত কি হবে, গ্র্যাভিটেশন কি বলে, ওই আমাদের ইলেকট্রন শেলের এনার্জি বাড়তে থাকে, বাড়তে 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 একদম n ইকুয়াল টু ইনফিনিটি, যে আমাদের ইয়েটা আছে ইলেকট্রন শেলটা আছে, ওইটা কি আউট অফ দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য নিউক্লিয়াস, ওখানে আমাদের কি হবে, এনার্জির ভ্যালুটা কত হবে, এনার্জির ভ্যালুটা ছিল 0, তাই না? তো তাহলে ওরকম ব্যাপারটা এখানের জন্য, ঠিক আছে? তো তাহলে এখানের জন্য আমরা তাহলে জিনিসটা কি বলবো, এখানের জন্য আমরা তাহলে জিনিসটা এরকম ভাবে এক্সপ্লেন করতে পারি, the potential energy এনার্জি একবার লিখছি, at any point p in the field is any point p যেখানে তার পটেনশিয়াল হলো এইটা মাইনাস রেফারেন্স পয়েন্টের যে পটেনশিয়াল, এটা কি, this is actually the work done by the external agent to move the test charge from the reference point রেফারেন্স পয়েন্টটা কোনটা, ইনফিনিটি না, যে ইনফিনিটি ডিসটেন্স থেকে ওই পার্টিকেলটাকে পয়েন্ট পি তে নিয়ে আসার জন্য যতটুকু ওয়ার্ক ডান করতে হবে, দ্যাট ইজ দ্য potential difference or potential energy difference basically. So if u potential energy at infinity is equal to 0, so তাহলে up minus infinity potential is equal to work done, তো পটেনশিয়ালটা 0 দেখে এখানে ওয়ার্ক ডানটা কি হবে,
the potential at point P is the work done to bring the particle from the reference point to point P. এখন এই ওয়ার্ক ডানের ভ্যালুটা কি হবে, পজিটিভ নাকি নেগেটিভ? আরিফিন বলো তো। ইনফিনিটি থেকে তুমি পার্টিকেলটাকে পয়েন্ট পি তে নিয়ে আসলা, ইনফিনিটি থেকে তুমি পার্টিকেলটাকে পয়েন্ট পি তে নিয়ে আসলা, সো এখন এই ওয়ার্ক ডানের ভ্যালুটা কি হবে, পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, বলতে পারবা? আরিফিন ভাই একটু কোশ্চেনটা আবার বলতে পারবা, নেটের কারণে ঠিক করে শুনতে পারিনি। এখানে পয়েন্ট কিউ যেটা ইনফিনিটি, দ্যাট ইজ দা রেফারেন্স পয়েন্ট, তুমি রেফারেন্স পয়েন্ট থেকে পার্টিকেলটাকে পয়েন্ট পি তে নিয়ে আসবা, সো তাহলে তো তুমি একটা ওয়ার্ক ডান করতেছো, তাই না? সো এখন এই ওয়ার্ক ডানটা কি হবে, পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? নেগেটিভ হওয়ার কথা না? নেগেটিভ হওয়ার কথা কেন? কারণ অপোজিট সাইডের দিকে নিয়ে যাইতেছি না। অপোজিট সাইডের দিকে নিয়ে যাচ্ছ না, ইউ আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং টুয়ার্ডস দ্য ফিল্ড। যে ফিল্ড টুয়ার্ডস দ্য আর্থ কাজ করতেছে, তুমিও টুয়ার্ডস দ্য আর্থে তাকে নিয়ে যাচ্ছ। সো তাহলে হোয়াট ইউ আর ডুইং, ইউ আর ডুইং ওয়ার্ক টুয়ার্ডস দ্য ফিল্ড। সো ফিল্ডের দিকে কাজ করলে দ্য পটেনশিয়াল এনার্জি ডিক্রিজেস, আর ফিল্ডের এগেইনস্টে কাজ করলে দ্য পটেনশিয়াল এনার্জি ইনক্রিজেস। সো তাহলে তুমি কিউ থেকে পি তে নিয়ে আসলে তুমি কি করতেছো, you are doing work towards the field or in the direction of the field, so that's why তোমার potential energy টা কি হবে, it will become negative, তাই না, কমবে। সো জিরো থেকে আর কতই কমতে পারে, জিরো থেকে কমার জন্য তো তার নেগেটিভ হইতে হবে, সো তাহলে the work done is over here negative। বুঝতে পারছো সুমিত? বুঝতে পারছি। বুঝছি ভাইয়া। হ্যাঁ বলো। ইলেকট্রিক চার্জের জন্য তো পুরো জিনিসটাই উল্টা। ইলেকট্রিক চার্জের জন্য জিনিসটা উল্টা কি? ইলেকট্রিক চার্জের জন্য ওখানে মধ্যে ব্যাপারটা ছিল যে পজিটিভ চার্জ নিয়ে আমরা দেখছিলাম, নেগেটিভ চার্জ নিয়ে দেখলে পরে একদম গ্র্যাভিটেশনাল ফিল্ডের সাথে মিলে যাবে, বুঝছো? কিভাবে? তুমি যদি এটা নেগেটিভ চার্জের কাছে, আর এটা নেগেটিভ চার্জ অনেক কাছাকাছি নিয়ে আসো, নেগেটিভ চার্জের সাথে নেগেটিভ না তো, টেস্ট চার্জ অলওয়েজ পজিটিভ। আচ্ছা, টেস্ট চার্জ অলওয়েজ পজিটিভ, সো তাহলে তোমার মেইন চার্জটা যদি হয় নেগেটিভ, তাহলে ওই টেস্ট হ্যাঁ, চার্জটা তাহলে তো এটা হবে। হ্যাঁ, তাহলে তো তোমার এটা দেখা লাগবে যে তোমার দুইটা যে অবজেক্ট তাদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স থাকবে যখন, তখন তোমার এই জিনিসটা হবে। ওইটাই নাকি অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য এটার সাথে মিলাইতে পারবা, আর না হলে পরে রিপালসিভ হইলে পরে কেমন হবে, ওইটা তো তুমি অপোজিট ডিরেকশনেরটা নিয়ে ডিল করবা, যে যখন ওই রিপালসিভ ফোর্সের ব্যাপারটা যখন থাকবে, যত কাছাকাছি থাকবে তত পটেনশিয়াল বেশি, যত দূরে থাকবে তত পটেনশিয়াল কম। আর অ্যাট্রাকটিভের জন্য ব্যাপারটা হলো উল্টা, যে যত কাছে থাকবে তত পটেনশিয়াল কম, যে অ্যাট্রাক্ট করতেছে তো অ্যাট্রাক্ট করে তো কাছেই আনতে চায়, তো কাছেই যদি থাকে তো তাহলে তো পটেনশিয়াল কম। অ্যাট্রাকশনের প্রেজেন্স থাকা সত্ত্বেও যদি তারা দূরে দূরে থাকতে পারে, তো তার মানে কি পটেনশিয়ালটা বেশি। বুঝতে পারছো? আর হলো তোমার ওই যে বলো। নেগেটিভ সাইন কে এর জন্যই আসে, ওই যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের যে ফর্মুলাটা। হ্যাঁ, নেগেটিভ সাইনটা এর জন্যই। আচ্ছা আচ্ছা, সো তাহলে আমরা এখানের জন্য গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল নিয়ে যখন নাকি আমরা কাজ করব, ব্যাপারটা কি হবে, আমরা এখানের মধ্যে ডায়াগ্রামটা ড্র করি। আমাদের ইলেকট্রিক পটেনশিয়ালটা কি ছিল? আরাফ বলো তো, হোয়াট ইজ ইলেকট্রিক পটেনশিয়াল? ভোল্টেজের ডেফিনিশনটা কি? জুলস পার কুলাম্ব ছিল না, বলো তো আরাফ? হ্যাঁ, একটা চার্জকে ইনফিনিট ডিসটেন্স থেকে মানে আনার জন্য, একটা পয়েন্টে আনার জন্য কতটুকু এনার্জি লাগে। এই তো, ভেরি গুড। সো তাহলে এখানের জন্য আমাদের পার ইউনিট চার্জের জন্য যতটুকু এনার্জি থাকে বা যতটুকু পটেনশিয়াল এনার্জি থাকে, ওটাকে আমরা কি বলি, ইলেকট্রিক পটেনশিয়াল। সো তাহলে ইলেকট্রিক পটেনশিয়ালের জন্য কে রেসপন্সিবল? চার্জ রেসপন্সিবল। কিন্তু আমাদের গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জির জন্য কে রেসপন্সিবল সুমিত? ম্যাস। ম্যাস। সো তাহলে এখানের জন্য আমাদের কি হবে, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি আমাদের
গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের জন্য ওখানে মধ্যে আমরা জিনিসটা কি করছিলাম, গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের জন্য ওখানে মধ্যে আমরা পার ইউনিট, কিসের জন্য, পার ইউনিট ম্যাসের জন্য কতটুকু গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্ট করে ওরকম আমরা লাস্ট ক্লাসে বের করছিলাম যে নিউটন পার কেজি। তো এখন এইখানের জন্য দেখো আমাদের কাজটা কি হবে, যে ইলেকট্রিক পটেনশিয়াল আর ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ তাদের মধ্যে কানেকশনটা কি ছিল মনে আছে? E is equal to V by D ছিল না, আমরা যে ডেরাইভ করছিলাম স্যার যে ইউনিফর্মটা তো না, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু পটেনশিয়াল ডিভাইডেড বাই ডিসটেন্স, তাই না? সো তাহলে এটা কি শুধু ইউনিফর্মের জন্য ছিল নাকি যে কোনো ফিল্ড? এটা যে কোনো ফিল্ডের জন্য, যে বইতে ইউনিফর্মের কিন্তু জন্য ইউনিফর্ম তোমার, লেখা। ইউনিফর্মের জন্য তোমার ইটা কি বলে, ইউনিফর্মের জন্য তোমার ইটা কি থাকবে, ফিক্স থাকবে। নন কনস্ট্যান্ট থাকে, ইউনিফর্মের জন্য তোমার জাস্ট এমন হয়ে যাবে যে কে কিউ বাই আর স্কয়ার, তাই না? আচ্ছা আচ্ছা, সো তাহলেই তো যে হ্যাঁ কোনো দুইটা গ্রাফ আছে। আচ্ছা, যে কোনো রেডিয়ালের জন্য তুমি বের করতে পারবা। সো ডি টাকেও তো আমরা আর লিখতে পারি, তো এমন টাইপের। সো এখন এখানের জন্য দেখো আমাদের গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এন্ড গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ তাদের মধ্যে কানেকশনটা কি হবে, একদম সেম। কি জিনিস, gravitational field strength G will be equal to gravitational potential Vg divided by distance, that is R. তো এখন gravitational field strength তো G কে আমরা কি করতে পারি, এমন ফর্মে লিখতে পারি না, G into mass of earth divided by R square, যে ওই পার্টিকেলটা কতটুকু দূরে আছে ওইটা, is equal to gravitational potential that is Vg divided by R. ব্যাপারটা কেমন দেখো, এই হলো আমাদের আর্থ, এই হলো আর্থের সেন্টার, এই হলো পয়েন্ট পি, ঠিক আছে? তো এখন পয়েন্ট পি তে তার পটেনশিয়াল কত আছে এটা আমরা কিভাবে বের করব? ফার্স্ট অফ অল আর্থের সেন্টার থেকে পয়েন্ট পি এর সেপারেশন কত, দিস ইজ আর। এখন পয়েন্ট পি তে তার উপরে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ, যে পয়েন্ট পি তে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের ভ্যালুটা কত, গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের ভ্যালুটা হবে g ইনটু মাস অফ আর্থ ডিভাইডেড বাই r স্কয়ার, যে ডিফারেন্স আছে ডিসটেন্সের ওইটার স্কয়ার। তো এখন এখানের মধ্যে ব্যাপারটা আমরা কি করব, আমরা যদি গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালটাকে সাবজেক্ট করি। আচ্ছা এখানের মধ্যে আরেকটা ব্যাপার, গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালটা অলওয়েজ কি থাকবে সুমিত, রেফারেন্সে যদি আমাদের পটেনশিয়ালটা 0 হয়, সরি একদম রেফারেন্স ডিসটেন্সে, যে r ইজ ইকুয়াল টু ইনফিনিটি ডিসটেন্সে, এইখানে যদি আমাদের দূর কই গেলাম, এই যে সো r ইজ ইকুয়াল টু ইনফিনিটি, কি হইতেছে এটা, তো এখন r ইজ ইকুয়াল টু ইনফিনিটি ডিসটেন্সে u বা v, যে পটেনশিয়াল যেটা, মানে পটেনশিয়াল যদি হয় 0, তো তাহলে as you will move towards the earth, or আর্থের যত কাছে আসবা ইনফিনিটি ডিসটেন্স থেকে যতই কাছে আসবা ততই সে কি হবে, নেগেটিভ হবে। সো তাহলে এটার জন্য আমাদের কি আছে, এখানে এই নেগেটিভ সাইনটা ইনক্লুড করছে, বিকজ potential is always negative unless at the reference point where it is maximum কত 0, যে নেগেটিভ থেকে বাড়তে 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 একদম ইনফিনিটি ডিসটেন্স যাওয়ার পর তখন তার পটেনশিয়ালের ভ্যালুটা কত হবে, 0 হবে। ওকে, তো তাহলে আমরা গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালের জন্য ফর্মুলাটা কেমন লিখতে পারি, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল ইজ ইকুয়াল টু মাইনাস g ইনটু মাস অফ আর্থ ডিভাইডেড বাই r স্কয়ার ইনটু r, তো r স্কয়ার আর r এর মধ্যে একটা r থাকবে, so this will leave us with
Gravitational potential is equal to minus g into mass of earth divided by distance. এইটা আমাদের কার জন্য অ্যাপ্লিকেবল? জি এর ফর্মুলাটা কোন সময় অ্যাপ্লিকেবল ছিল সুমিত? এই জি এর ফর্মুলার জন্য the r must be greater than or equal to the radius of the earth, এমন ছিল না? বিকজ আর্থের ভিতরে চলে গেলে পরে তো আমাদের সিচুয়েশনটা ডিফারেন্ট, যেটা আজকেও আমরা ফার্স্টে এক্সপ্লেইন করলাম যে as you will move towards the center of the earth, তখন কি হবে, তোমার উপরে কিছু ম্যাস থাকবে, নিচে কিছু ম্যাস থাকবে, সো তাদের অ্যাট্রাকটিভ ফোর্স গুলার জন্য একজন আরেকজনের অপোজিট হওয়ার জন্য কি হবে, জি এর ভ্যালু আসলে কমে যায়, ওখানে একটা লিনিয়ারিটি দেখা দেয়। ওগুলা তোমাদের সিলেবাসে নাই, কিন্তু ফ্যাক্ট শিটে পাওয়ার কথা। সো এখন যদি আমরা অ্যাকচুয়ালি গ্রাফ আঁকি, গ্রাফটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হবে? ফ্যাক্ট শিটে তো গ্র্যাভিটি নিয়ে কোন কিছু পাইলামই না। পাও নাই? নাই না, মানে চ্যাপ্টারটাই নাই। কি বলো? বুঝলাম না কিছু। আমরা খুঁজছি, পাইনি একদম। আচ্ছা, সো এখন y axis এ হলো আমাদের পটেনশিয়াল, যে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল, and gravitational potential তো always negative, so তাহলে we will plot in the negative axis. Okay, যত this is what, this is re and this is r is equal to infinity, x axis এ হলো distance r, so তাহলে আমাদের গ্রাফটা দেখতে কেমন হবে? এরকম, একদম ইনফিনিটি ডিস্টেন্স দূরে যায় the potential will be zero, যত আর্থের কাছে আসবে তত কি হবে, it will become more and more negative, তাই না সুমিত? যত আর্থের কাছে আসবে তত it will become more and more negative, একদম ইনফিনিটি ডিস্টেন্স দূরে, that is at the reference point the value of potential will be zero. বুঝতে পারছো আরাফ? জি স্যার বুঝছি। সো এই জিনিসটাই ফার্স্ট অফ অল আমাদের আজকের পড়াটা ছিল। আমরা নেক্সট ক্লাসে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল তো অলরেডি পড়লাম, এখন আমরা কি করব, আমরা ইকুইপটেনশিয়াল সারফেস নিয়ে কথা বলবো নেক্সট ক্লাসে, যেটা তোমরা অলরেডি জানো ইকুইপটেনশিয়াল সারফেসের কাহিনী, এন্ড এসকেপ ভেলোসিটি নিয়ে আমরা ডিসকাস করব। ওকে, তো তাহলে আজকের ক্লাস আমাদের এখানে শেষ করব। আর হ্যাঁ, ডেরাইভেশনটা কি বলছো, ওই যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির যে ডেরাইভেশনটা, ওই যে g ইকুয়ালস টু dv বাই dx দিয়ে যে পড়ছে ওরা বইতে, কোনটা দেখি? সুন্দর একটা কোর্স। পরে পরে 172 তে এই যে 172, এই যে এই যে এই যে মানে কিন্তু হ্যাঁ, এই যে এই যে ডানে, এইটা, হ্যাঁ হ্যাঁ এইটাই তো আমরা এই যে আজকে যে লিখলাম। হ্যাঁ, এটা দিয়ে ওই যে গ্র্যাভিটেশন পোটেনশিয়াল এনার্জি যে ফর্মুলাটা আছে আর কি, যেটা বলতেছি। মানে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জির ফর্মুলাটা তো এমন টাইপেরই হবে, কি হবে যে, এটাই বলছিলাম, দেখাইছো না? আচ্ছা, তো তাহলে এটা নিয়ে তাহলে আমরা দেখে ফেলি এখন কি বলতেছে। এটা আমরা ফার্স্টে এখন স্টুডেন্ট বুক থেকে দেখে ফেলি। গ্র্যাভিটেশনাল potential energy is energy stored that an object has due to its position. The potential energy at any point, at a point in any type of field is the amount of energy which is needed to get to that position in the field for any object which is affected by the field. So তাহলে কোন একটা সার্টেন পয়েন্টে রিচ করার জন্য যে এনার্জি ট্রান্সফারটা করতে হয় বা যে ওয়ার্ক ডানটা করতে হয়, ওইটাই হলো ওই পয়েন্টের পটেনশিয়াল এনার্জি।
Therefore, for a gravitational field is expressed as an amount of energy per unit mass. তো গ্র্যাভিটেশনাল ফিল্ডটা কি পার ইউনিট ম্যাসের কতটুকু এনার্জি আছে অমন ফর্মে রিপ্রেজেন্ট করা হয়, দ্যাট ইজ জুল পার কেজি। তো এটা সুন্দর একটা জিনিস তারা ইনক্লুড করছে, অ্যাজ ম্যাস ইজ হোয়াট ইজ এফেক্টেড বাই দ্য ফিল্ড। যেহেতু ম্যাস গ্র্যাভিটেশনাল ফিল্ড দিয়ে এফেক্টেড হয়, সো তাহলে দিস ইজ জুল পার কেজি। যদি এটা ইলেকট্রিক ফিল্ড হইতো তো তাহলে জুল পার কুলাম। তো জুলস পার কুলাম এটা কি, জুলস পার কুলাম এটা হলো আমাদের গ্র্যাভিটেশনাল কি বলে ইলেকট্রিক পটেনশিয়াল। সো এরকম the definition of gravitational potential is the amount of work done per unit mass, যে একটা 1 কেজি ম্যাসের উপর পার ইউনিট ম্যাস মানে কি, ইউনিট ম্যাস মানে হলো 1 কেজি। ওকে, ইউনিট মানে হলো 1 আর ম্যাসের ইউনিট হলো কেজি, সো 1 কেজি to move an object from infinite distance to that point in the field. So infinite distance থেকে ওই রেফারেন্স পয়েন্ট থেকে একটা সার্টেন পয়েন্টে নিয়ে আসতে যেই এনার্জিটা ট্রান্সফার করতে হবে, দ্যাট ইজ দ্য গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল। যে 1 কেজি ম্যাসের জন্য ওইটা হবে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল। আর বেশি ম্যাস হইলে পরে চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি, দেন ম্যাস দিয়ে ডিভাইড করে পার ইউনিট ম্যাসে নিয়ে আসলে আমরা কি পেয়ে যাব, পটেনশিয়ালের ভ্যালুটা পেয়ে যাব, যে 1 কেজি ম্যাসের জন্য যা হয়। As gravitational fields are always attractive, objects will always gain energy on moving into a point in the field. So gravitational potential energy is always negative. তো ইনটু দ্য ফিল্ড যত আসবে, যদি এনার্জি আরো বাড়তেই থাকে, সো তাহলে তো ব্যাপারটা সেন্স মেক করে না। সো তাহলে ব্যাপারটা কখন লজিক্যাল হবে, যদি যত আর্থের দিকে আসবে তত পটেনশিয়াল এনার্জি কমবে, আর যত আর্থের থেকে দূরে চলে যাবে তত পটেনশিয়াল এনার্জি বাড়বে। সো তাহলে এর জন্য আমাদের পটেনশিয়ালটাকে কি ফর্মে লেখা হয়, নেগেটিভ ফর্মে লেখা হয়, অ্যাপার্ট ফ্রম ইনফিনিটি পজিশন ওয়্যার দ্য পটেনশিয়াল ইজ অ্যাকচুয়ালি জিরো। তো গ্র্যাভিটেশনাল potential can be calculated from distance of the mass, এই যে এটা gm/r। তো এখন the gravitational field strength tells us how quickly the potential is changing over a distance, and the mathematical connection between this is eta, এই যে gravitational potential is energy is equal to change in gravitational potential divided by change in distance। ইলেকট্রিক পটেনশিয়াল ব্যাপারটা কি ছিল, dv by ইলেকট্রিক্যাল আর কি ইলেকট্রিক্যাল পটেনশিয়াল ডিভাইডেড বাই এক্স এমন ছিল। সো তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথটা এমন হবে। তো এখন বলতেছে কি, ফর স্মল ডিস্টেন্সেস, এর জন্যই তো dx ইউজ করছে, যে ভেরি ভেরি স্মল ডিস্টেন্স অফ x অর ভেরি স্মল চেঞ্জ ইন x তারা নিতেছে। g is does not change significantly, যে ভেরি স্মল ডিস্টেন্সের জন্য g এত বড় কোনো চেঞ্জ দেখায় না। সো তাহলে সরি, this can be calculated using the actual distance change. So তাহলে আমরা বড় চেঞ্জ নেওয়ার জন্য ডেল্টা ইউজ করি না, আর ছোট চেঞ্জ নেওয়ার জন্য ডি ইউজ করি। সো তাহলে ডেল্টা মানে কি, we are taking a significant change in x. সো সিগনিফিক্যান্ট একটা এক্স এর চেঞ্জ আসলে একটা সিগনিফিক্যান্ট ভেলোসিটি তো না, ভুলে বললাম, পটেনশিয়ালের চেঞ্জ আসবে। সো তাহলে ভেলোসিটি বলতেছি কেন বারবার, গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালকে সাবজেক্ট করলে কি হবে, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল পটেনশিয়াল ইজ ইকুয়াল টু গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ ইনটু এক্স, যে চেঞ্জ ইন এক্স ডেল্টা এক্স। সো এখন এখানের মধ্যে কি, আমরা ফিল্ডের কথাটা তো বললাম, যে ফিল্ড ইজ ইকুয়াল টু কি, পটেনশিয়াল ইজ জুল পার কেজি। সো তাহলে আমরা জুলে যাওয়ার জন্য কি করব, এই পটেনশিয়ালের সাথে ম্যাস দিয়ে মাল্টিপ্লাই করব। সো তাহলে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি উইল বি ইকুয়াল টু হোয়াট, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল দ্যাট ইজ জুল পার কেজি মাল্টিপ্লাইড বাই ম্যাস। তাহলে যেন আমাদের কিসে চলে আসে, ফাইনাল ইউনিটটা যেন জুলে চলে আসে। সো এই যে এটা হলো mg আর m দিয়ে হলো ম্যাস। সো তাহলে gটা তো g আর ডেল্টা এক্সটা কি, চেঞ্জ ইন ডিসটেন্স, দ্যাট ইজ দ্য চেঞ্জ ইন হাইট। সো এইভাবে করে আমাদের গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জির ফর্মুলাটা এরকম সুন্দর মতো ডেরাইভেশনটা দেখানো আছে। ওকে, এরপরে যে ইলেকট্রিক আর গ্র্যাভিটেশনাল ফিল্ডের কম্পারিজন করছে তারা, এই যে এখানে দেখো আরিফিন কে অ্যাকচুয়ালি কোন ফর্মে লিখছে, 1/4 পাই এপসাইলন নট, বুঝছো।
সো এমন ফর্মে বেসিক্যালি এবার হ্যাঁ ভাই, স্টুডেন্ট বুঝতে বুকের পারছি। মধ্যে ফলো করতেছে, সো এটা ফলো করো। ওকে, আচ্ছা। সো তাহলে আজকে আমরা এখন এখানের মধ্যে শেষ করব, দেন নেক্সট দিন ইকুইপটেনশিয়াল সারফেস নিয়ে দেখব এন্ড এসকেপ ভেলোসিটি নিয়ে দেখার পর তোমাদের চেক পয়েন্ট কোশ্চেন গুলি সলভ করার কাজ থাকবে। ওকে, সো নেক্সট ক্লাস আমাদের স্যাটারডেতে 9টায়, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। Bye. কেউ নাই? হাসিব স্যারের ক্লাস কি শেষ হয় নাই? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। সো ওরা পরে দেখে নিলে দেখে নিবে। তো আমরা আমাদেরটা শুরু করে দেই। আজকে আমাদের লেকচার এত বেশি বড় হবে না, অনেক শর্ট। আমরা তো লাস্ট ক্লাসে অলরেডি গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল কি জিনিস ওই জিনিসটা তো অলরেডি দেখে আসছি, তাই না পারান? সো উই অলরেডি স্টাডিড অ্যাবাউট গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল। তো এখন আমরা ফার্স্টে যে জিনিসটা দেখবো আজকে, ইকুইপটেনশিয়াল সারফেস। ইকুইপটেনশিয়াল সারফেস বলতে অ্যাকচুয়ালি কি বুঝাইতেছে দেখো ফারহান। মনে করো তুমি কয়তলা, তুমি বিল্ডিং এর কয়তলায় থাকো ফারহান? হ্যাঁ ভাই, কয়তলায়? আমি 4 তলায়। 4 তলায়, আচ্ছা। তো এখন তুমি 4 তলায় আছো। তো এখন তুমি 4 তলায় থেকে তোমার রুমের থেকে মনে করো রান্নাঘরে গেলা, রান্নাঘর থেকে তুমি বারান্দায় গেলা। হ্যাঁ, তুমি এরকম কি করতেছো, বাসার মধ্যে এরকম হাঁটাহাঁটি করতেছো বা মুভ করতেছো। কিন্তু তুমি কি করতেছিলা, থার্ড ফ্লোর, দ্যাট ইজ 4 তলায় ছিলা। তো তাহলে 4 তলায় থাকলে পরে তোমার কি আর ভার্টিক্যালি কি তোমার পজিশনটা চেঞ্জ হইতেছে বলো তো? ভাই কি ভার্টিক্যালি? হ্যাঁ, ভার্টিক্যালি কি তোমার পজিশন চেঞ্জ না না হইতেছে? তোমার কিন্তু হাইটে কোনো চেঞ্জ আসতেছে না, বিকজ ইউ আর না ভাই, মুভিং অন যদি আ ফ্লোর সমান হরাইজন্টাল থাকে প্লেন। তাইলে ভার্টিক্যালি চেঞ্জ হবে না। ভেরি গুড। সো তাহলে তুমি কি করতেছো না, হরাইজন্টালি মুভ করতেছো, ভার্টিক্যালি মুভ করতেছো না। সো তাহলে হোয়াট উইল হ্যাপেন, তোমার ভার্টিক্যাল যেহেতু কোনো হাইট গেইন হচ্ছে না, তোমার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি উইল রিমেইন ফিক্সড। সো তার মানে এই যে আমরা একটা হরাইজন্টাল প্লেনের কথা বললাম, এই প্লেন বরাবর তুমি যতই মুভ করো না কেন, তোমার এখানে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি কি থাকবে, অলওয়েজ সেম থাকবে, তাই না? তো এই যে সারফেসটা, এই যে হরাইজন্টাল প্লেন, বা এই যে আমরা কোন একটা ইমাজিনারি এরকম কনস্ট্যান্ট একটা থাকবে। প্লেন নিব যেখানে কি হবে, যেখানে আমাদের পটেনশিয়ালের ভ্যালু, দ্যাট ইজ গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালটা যেখানে চেঞ্জ হবে না। ওকে, এটাকে আমরা কি বলবো, ইকুই পটেনশিয়াল সারফেস। ওকে, সো তাহলে আমরা ফার্স্টে আর্থটাকে আঁকি এরকম। সো দিস ইজ আওয়ার আর্থ, সরি একটু নিচে আঁকি সুন্দর করে। সো দিস ইজ আওয়ার আর্থ। এখন এখানের মধ্যে কাজটা কি, সেন্টার অফ আর্থ থেকে আর্থের সারফেস পর্যন্ত ডিসটেন্সটাকে কি বলবো, রেডিয়াস অফ দা আর্থ, আর ই। এখন এখানে আমরা এরকম একটা ইমাজিনারি একটা সারফেস আঁকলাম, যেটা কি একটা একটা সার্কেল আঁকলাম, তাই না? তো এখন এখানের মধ্যে কি হবে দেখো, সেন্টার থেকে, সেন্টার অফ আর্থ থেকে এখানে ডিসটেন্সটাকে আমি ধরতেছি r1। তো এখন এখানের মধ্যে খেয়াল করো তো, ইফ আই অ্যাপ্লাই মাই ফর্মুলা অফ গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল, কি এটা, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল ইজ ইকুয়াল টু মাইনাস
capital G, which is universal gravitational constant, যেটা একটা constant value, into mass of earth যেটা নাকি একটা fixed value, divided by the distance from the center of the earth to the point where I want to calculate the potential. তো এখন এখানে দেখো, এই যে আমি ব্লু কালারের যে একটা কি করছি, আমি যে ব্লু কালারের একটা ব্রোকেন সার্কেল ড্র করলাম, হ্যাঁ, ব্রোকেন লাইন দিয়ে এরকম একটা সার্কেল ড্র করলাম। সো তাহলে এটা কি হবে, প্রত্যেকটা জায়গায় এখানের মধ্যে তুমি আর্থের সেন্টার থেকে ব্লু সার্কেলের মধ্যে যে কোনো জায়গা নাও, প্রত্যেকটার জন্য রেডিয়াসের ভ্যালুটা কত আসবে ফারহান? প্রত্যেকটার জন্য রেডিয়াসের ভ্যালু r1 ই থাকবে না বলতো? প্রত্যেকটার জন্য আমাদের রেডিয়াসের ভ্যালু থাকবে r1, which means that mass constant g constant। তো তাহলে r ও যদি সেম হয় তার মানে কি হবে, this surface or this blue surface যেটা আমি ড্র করলাম, এটা কি হবে, this will be an special surface যেখানে সব জায়গায় পটেনশিয়ালের ভ্যালু সমান, তাই না? তো তাহলে এর জন্য এই সারফেসটাকে আমরা কি নাম দিছি, ইকুইপটেনশিয়াল সারফেস। তো তাহলে আমি এখন বাকিগুলো মুছে দেই, যে ডায়াগ্রামটা অনেক বেশি ইজি হয়ে যাবে, এটা জাস্ট বোঝানোর জন্য আসছিলাম। ওকে, আচ্ছা। তো তাহলে এই যে আমি একটা সারফেস আঁকছিলাম r1, প্রত্যেকটা জায়গায় আর্থের সেন্টার থেকে ডিসটেন্সটা সেম, সো প্রত্যেকটা জায়গায় পটেনশিয়াল ওয়াজ সেম। দেন আমি আবার আরেকটা সারফেস আঁকলাম, এইটা। এখন এইটার রেডিয়াসের আমি নাম দিলাম r2। তো এখন এই সেন্টার থেকে এই যে ব্লু কালার যে আরেকটা সারফেস আঁকছি, এইটার যে কোনো জায়গায় তার ডিসটেন্সটা কত হবে, সেন্টার থেকে r2। তো তাহলে এটা কি হবে, আরেকটা নতুন ইকুইপটেনশিয়াল সারফেস, তাই না? তো তাহলে ইকুইপটেনশিয়াল সারফেসের ব্যাপারটা কি, ওই ডেফিনেশনটা আমরা লিখে ফেলি। কি হবে, these are imaginary lines or surfaces or surfaces on a field drawn in such a manner that at any point on the surface the potential of the field are equal. The potential of the field are equal. তো তাহলে ব্যাপারটা কেমন, ব্যাপারটা হলো এরকম যে যে কোনো একটা ফিল্ডের জন্য তুমি গ্র্যাভিটেশনাল ফিল্ড বলতে পারো, ইলেকট্রিক ফিল্ড বলতে পারো, ম্যাগনেটিক ফিল্ড বলতে পারো, যেটাই বলো না কেন, এটা কি হবে, এমন একটা সারফেস যেখানে সব জায়গায় দা পটেনশিয়াল উইল বি কনস্ট্যান্ট অর ফিক্সড। সো তাহলে এমন কোন একটা সারফেস যেখানে নাকি সব জায়গায় কি থাকবে, পটেনশিয়ালের ভ্যালু কনস্ট্যান্ট থাকবে, ওইটাকে আমরা ইকুইপটেনশিয়াল সারফেস বলবো। তো গ্র্যাভিটেশনাল ফিল্ডের জন্য এরকম কি হবে, গ্র্যাভিটেশনাল ফিল্ডের জন্য দেয়ার উইল বি অ্যান ইকুইপটেনশিয়াল সারফেস। সো এইভাবে করে আমরা ওইটাকে ডিফাইন করতে পারি। তো ইকুইপটেনশিয়াল সারফেসের ব্যাপারটা গেল, আই হোপ এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নাই। এন্ড ফাইনালি আজকের আমাদের মেইন যে টপিকটা, এসকেপ ভেলোসিটি। ওকে, হ্যাঁ, আমার একটু কোশ্চেন আছে তোমার যে পটেনশিয়াল জিনিসটা নিয়ে। হ্যাঁ, শোনা যায়? হ্যাঁ হ্যাঁ শুনতেছি। আমার এই পটেনশিয়াল নিয়ে একটু কোশ্চেন আছে তোমার। পটেনশিয়াল কোশ্চেন এরকম যে আমরা যখন বলি একটা ফিল্ডের পটেনশিয়াল বেশি, বইতে যেটা লেখা, বইতে ভাবে লেখা না যে যে নাম্বার অফ যে তোমার ইমাজিনারি লাইন যেগুলো আঁকছো তুমি, ইকুইপটেনশিয়াল লাইন যেগুলো আঁকছো, এগুলার নাম্বার গুলো অনেক বেশি থাকে, বেসিক্যালি অনেক ডেন্স থাকে আর কি। মানে চেঞ্জটা যদি বেশি বুঝাই তাহলে বুঝাই যে অনেকগুলো লাইনস একসাথে আছে, রাইট? চেঞ্জটা বেশি বুঝায়।
নাকি এইটা ব্যাপারটা কেমন যে দেখো পোটেনশিয়াল সুমিত, বেশি তোমাকে হয় বলি। এটা বোঝানোর জন্য এটা বলি না, যে অনেক না না, বেশি এখানের লাইন মধ্যে আছে। ব্যাপারটা তোমাকে বলতেছি শোনো। আমাদের ইকুইপটেনশিয়াল লাইন আঁকার একটা কনভেনশন আছে, হ্যাঁ। আমাদের ইকুইপটেনশিয়াল লাইন আঁকার একটা নিয়ম আছে, এটা তোমাদের ইলেকট্রিক ফিল্ডের সময় বলছিলাম মোস্ট প্রবাবলি। কেমন ভাবে আঁকার নিয়ম, যে আমাদের ইকুইপটেনশিয়াল সারফেস আঁকার নিয়ম হলো এরকম, যে এই যে আমি আর1 দিয়ে, এই যে আর1 দিয়ে একটা ডিসটেন্স ইমপ্লাই করে একটা ইকুইপটেনশিয়াল আঁকলাম না, মনে করো দিস ইজ v1, হ্যাঁ। আর1 ডিসটেন্স নিয়ে যে আমি ইকুইপটেনশিয়াল লাইনটা আঁকলাম, ওই লাইনের মধ্যে মনে করো যে পটেনশিয়ালের ভ্যালু কত, v1, ওকে। V1 তো এরপরে আমি হুম যে হুম আর2, আমি যে আর2 দিয়ে যে লাইনটা আঁকবো, আর আর2 দিয়ে যে হুম। ইকুইপটেনশিয়াল সারফেসটাকে রিপ্রেজেন্ট করব, ওই ইকুইপটেনশিয়াল লাইনের পটেনশিয়ালের ভ্যালুটা কি হইতে হবে, হাফ অফ v1। যে এখানের মধ্যে কি হবে, আমাদের ইকুইপটেনশিয়াল লাইনগুলি একটা আরেকটার থেকে 1 টাইমস এমন ভাবে আমাদের ডিফারেন্সে থাকতে হবে। লাইক এখানের মধ্যে ব্যাপারটা কেমন হবে, ব্যাপারটা হলো এরকম, যে তোমার আর2 ডিসটেন্সে এখানে কি তোমার, সরি আমি উল্টা লিখছি, পটেনশিয়াল তো যত দূরে যাব তত আমাদের বাড়বে, তাই না? তো তাহলে এখানের মধ্যে আমাদের পটেনশিয়ালটা কত হবে, 2 টাইমস v1। সো তাহলে v2 যেই সেকেন্ড যে পটেনশিয়াল লাইনটা ড্র করছো, এটা কি হবে, ফার্স্ট পটেনশিয়ালের 2 টাইমস বেশি হবে, ওকে। দেন 3 নাম্বার যে পটেনশিয়াল লাইনটা আঁকবো, ওইটা কি হবে, 3 টাইমস বেশি হবে। এখন তুমি যে ডেন্সলি আকার যে একটা কথাটা বলছো, ওই V1 ব্যাপারটা থেকে বলি, হ্যাঁ। এখানের মধ্যে তুমি যে ডেন্সলি আকার ব্যাপারটা বলছো, ওই জিনিসটা বলি শুনো। এখানের মধ্যে ব্যাপারটা কি হবে, তোমার ফার্স্টে v1 এর তুমি এখানের মধ্যে নিলা, ওকে। তুমি v1 এর এখানের জন্য ফার্স্টে একটা ইকুইপটেনশিয়াল সারফেস ড্র করছো, v2 এর জন্য তুমি ইকুইপটেনশিয়াল সারফেসটা ড্র করলা। দেন v3 যখন নাকি ড্র করবা, আস্তে আস্তে তোমার ইকুইপটেনশিয়াল গুলি কি করবে, তাদের মধ্যে সেপারেশনটা কি বাড়তে থাকবে নাকি কমতে থাকবে, আমাকে কি বলতে পারবে এটা? বাড়তে থাকবে। তাদের মধ্যে সেপারেশনটা আরো আস্তে আস্তে কি করতে থাকবে, ইনক্রিজ করতে থাকবে। প্রথমে অল্প একটু ডিসটেন্স যাওয়াতেই কি হয়ে গেছিল, প্রথমে অল্প একটু ডিসটেন্স যাওয়াতেই তাদের পটেনশিয়ালটা 2 টাইমস হয়ে গেছিল, ঠিক আছে। এরপরে যখন নাকি আমাদের আরো বড় একটা চেঞ্জ আনতে হবে, যে 3 টাইমস বা 4 টাইমস হওয়া লাগবে, তখন তাদের মধ্যে সেপারেশনটা ওরকম ভাবে ইনক্রিজ করা লাগে। এখানের মধ্যে ব্যাপারটা দেখো, আমরা সরি এটা ও লেভেলস এর বই, ফার্স্টে তোমাকে ইলেকট্রিক ফিল্ডের এটার জন্য দেখাই, হ্যাঁ। ইলেকট্রিক ফিল্ডের এটার জন্য ইলেকট্রিক দেখো, ফিল্ডটা আমি দেখতেছি কিছু বিষয়। এটা আজকে অনেক বাজে, আমি কথাও বলতে পারতেছি না। এই নেট যে কতদিন ধরে কি প্যারা দিতেছে। তোমাদের ক্লাস তো তাও এই টাইমের মধ্যে আমি নিতে পারতেছি। মে ব্যাচের A2 ক্লাস যখন নাকি আমি নিতে যাই, মে A2 ব্যাচের ক্লাস যখন নিতে যাই, তখন কি হয়, ম্যাক্সিমাম 30 মিনিট থেকে 35 মিনিট ক্লাস নেওয়া যায়। এরপরে যে ইন্টারনেট আমার ফোন ডেটা দিয়েও পায় না, ওয়াইফাই তো থাকেই না, একদম জঘন্য অবস্থা, ওদের ক্লাসই নেওয়া যাইতেছে না, এরকম, বুঝছো? তো এগুলা খুবই প্যারা। আমারটা আবার বেতন দেরি করে দিলে ইন্টারনেট কানেকশন স্লো করে দেয়, এমন বাটপা। আরে এগুলা শালা, ওগুলা বদ আছে, এগুলা খারাপ। আরে ওদের এগুলা টাইম মতো দিলে এরা কাহিনী করে, হুদাই ফোন ধরবো না, ইয়ে ধরবো না, জানি যে ফোন দিছে কেন, কোন এর ফোন সাথে ধরে না। তর্ক করার জন্য ফোন দেয় নাই, কমপ্লেন দেওয়ার জন্য ফোন দিছে। তোমরা করে এরা ফোন টোন তখন ধরে না। হ্যাঁ হ্যাঁ, আমার তো মাঝে মাঝে ফোন ধরে না, ওর হ্যাঁ, ম্যানেজারের কল দিই। ওরে ওই তো আবার এলাকার মানুষ তো, হ্যাঁ। ওরে আবার এলাকার মানুষ করে বলি, তো অনেক আচ্ছা, পরে পরে। সো এখন এই যে এখানের মধ্যে দেখো, যে যখন নাকি কি আছে, যখন নাকি এই যে একটা নেগেটিভ চার্জ আর একটা পজিটিভ চার্জ যখন নাকি এরকম আছে, যে ব্রোকেন লাইন যেগুলো ড্র করে, ব্রোকেন লাইন গুলা কি সুমিত, ইকুইপটেনশিয়াল সারফেস না? হ্যাঁ হ্যাঁ। তো
ব্রোকেন লাইনগুলো হলো ইকুইপটেনশিয়াল সারফেস। নাও একটা ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করো, যে এখানে ফিল্ডটা অনেক স্ট্রং, হ্যাঁ, যে জায়গাটায় ফিল্ডটা ভাই কি অনেক কথা স্ট্রং। বলতেছো নাকি আমি শুনতেছি না কোনটা? কি বুঝো নাই, বুঝি নাই কি বলছো? আর ভাই কি কথা বলতেছো? না এখন কিছু বলতেছে না, আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কি বললা। ওকে, সো তাহলে যেই ব্যাপারটা বলতেছিলাম এখানে মধ্যে খেয়াল করো যে আমাদের এই যে দুইটা চার্জড পার্টিকেল আছে পজিটিভ আর নেগেটিভ, এখন ফিল্ড লাইনগুলি যত কাছাকাছি থাকবে তত তো তারা স্ট্রং, আর ফিল্ড লাইনগুলি যত দূরে দূরে থাকবে তত তারা উইক, তাই তো? তো এই যে আমাদের পজিটিভ এন্ড এই যে আমাদের নেগেটিভ চার্জ আছে, এখন এখানের মধ্যে কাজটা কি হবে তুমি দেখো, ফিল্ড যেখানে স্ট্রং মানে কি ওইখানে অল্প একটু সেপারেশনেই আমাদের কি হয়ে যাবে, অল্প একটু ডিস্টেন্সে ফিল্ডের স্ট্রেংথের চেঞ্জটা অনেক বড় হবে, তাই না? আর ফিল্ড যেখানে উইক অর ফার্দার অ্যাপার্ট ফ্রম ওয়ান অ্যানাদার, ওখানে কি হবে, ফিল্ডের চেঞ্জ, যে ফিল্ডটা 2 টাইমস বা 3 টাইমস বা 4 টাইমস চেঞ্জ হইতে আমাদের কি লাগবে, আরো বেশি ডিস্টেন্স কভার করতে হবে, আর আমাদের ফিল্ড লাইনগুলি কি থাকবে, আরো দূরে দূরে থাকবে। আবার কি নেট চলে গেল নাকি? আবার কি হলো? মনে দিতেছে নেট এখনো ফ্লাকচুয়েট করতেছে, আছে কিন্তু তাও এখনো ফ্লাকচুয়েট করতেছে। আমি তো একদম রাউটারের সাথে, রাউটার মনে করো কোলে নিয়ে বসে আছে, এমন অবস্থা। স্পিড স্পিড কিরকম, কত এমবিপিএস নাও? আমারটা তো 2 এমবিপিএস। ও এত কম কেন? আমারটা তো 20 এমবিপিএস। কি খো? ওরে 2 বাবা এমবি এটা ইয়েটার আপলোডের স্পিড, এখানের মধ্যে আসলে স্পিড ও এটা আমারটা ও 5 এমবি নরমালি এমনিই পায়, বুঝছো? ও। তুমি কি ডেডিকেটেড চালাও নাকি নরমাল? বুঝি নাই। ডেডিকেটেড চালাও রিয়েল আইপি এরকম কিছু? না না, এর জন্য ও সমস্যা। স্পিড বাড়া দেখতে পারো, স্পিড বাড়া নিয়ে দেখতে পারো কি হয়। ওইটা করতে হবে, ওইটা কল দিতে হবে, যে এই মান্থে যে আজকে তো 5 তারিখ, তো এখন কল দিয়ে ওদের। ট্রাই করে দেখো, ট্রাই করা যায় তো। হ্যাঁ অনেকদিন ইউজ করতে ওদের ওদের কাছে এরকম প্যাকেজ নিয়ে ট্রাই করা যায়। আমি আমার রাউটার থেকে অনেক দূরে, এর জন্য মাঝে মাঝে আমার নেটটা আনস্টেবল দেখাইতেছে আমারও। আচ্ছা, সো তাহলে যে জিনিসটা বলতেছিলাম এখানের মধ্যে দেখো, যে ফিল্ড লাইনগুলি যত কাছাকাছি থাকবে তত তাদের চেঞ্জটা অনেক র‍্যাপিড হবে, না? স্ট্রেংথ যেখানে বেশি, অল্প একটু সেপারেশনে অনেক বড় একটা চেঞ্জ হয়ে যাবে, আর স্ট্রেংথ যেখানে কম ওখানে কি হবে, অনেক বড় একটা ডিসটেন্স যাওয়ার পর দেন আমাদের চেঞ্জটা আসবে। সো এখানের মধ্যে মেইন কাজটা আমরা কি করব তাহলে, এখানের মধ্যে মেইন কাজটা আমরা করব এরকম, এই যে দেখো যেখানের মধ্যে ফিল্ডটা হলো উইক, এই যে স্পাইকের এখানের মধ্যে দেখো যখন স্পাইকের থেকে দূরে আছে ফিল্ডটা উইক, সো ইকুইপটেনশিয়াল সারফেস গুলোর মধ্যে সেপারেশন হলো বড়। যেখানে ফিল্ডটা অনেক স্ট্রং, একদম ক্লোজ টু দা স্পাইক, ওখানে দেখো ফিল্ড লাইনগুলি কাছাকাছি, দ্য ইকুইপটেনশিয়াল লাইনস আর অলসো ভেরি ক্লোজ টু ওয়ান অ্যানাদার, যে অল্প একটু সেপারেশনে তাদের অনেক বড় একটা ফিল্ডের স্ট্রেংথের কি হয়ে যাইতেছে, চেঞ্জ হয়ে যাইতেছে, আর পটেনশিয়ালের চেঞ্জ হয়ে যাইতেছে। সো এই ব্যাপারটা এখানের সাথে আমরা রিলেট করতে পারি কিভাবে, যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু পটেনশিয়াল বাই ডিসটেন্স, or potential is equal to electric field strength into distance। তো তার মানে কি, তোমার ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ যদি বেশি হয়, অল্প একটু ডিসটেন্সের চেঞ্জের জন্য আমাদের পটেনশিয়াল চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ভ্যালু যদি আমাদের কম থাকে তখন আমাদের ওই জিনিসটা কভার করতে বা ভোল্টেজটাকে 2 ফোল্ড বা 3 ফোল্ড, ফোল্ড বলতে টাইমস আর কি বোঝায়, যে 2 টাইমস বা 3 টাইমস এরকম চেঞ্জ করতে আমাদের কি হবে, আরো বেশি ডিসটেন্স সেপারেটেড থাকতে হবে, আর দূরে দূরে থাকতে হবে, এরকম। তুমি কোনটা বলছো, গ্র্যাভিটেশনাল ফিল্ড চ্যাপ্টারের মধ্যে লেখা না? না না না, আমি তোমাকে এটা বলছি যে ইসের সাথে মিলাই আর কি, যে ইলেকট্রিক ফিল্ডের সাথে মিলাই যেদিকেই আছে।
রেডিয়াল ইলেকট্রিক ফিল্ডসই আছে, ওদিকের সাথে মিলে আর কি গ্র্যাভিটেশন ফিল্ডের সাথে একসাথে দুটো তো সেম জিনিসই, দুটো তো লাইক হ্যাঁ হ্যাঁ সেম ইকুয়েশন অলমোস্ট, ওগুলো ওইটাই। মিলে বলতেছি যে তোমার এদিকে বলা আছে স্ট্রং ফিল্ড উইল হ্যাভ দ্য ইকুইপোটেনশিয়ালস ক্লোজার টুগেদার, এটা হ্যাঁ বলা ওভাবে বললাম কি যে নাকি লাইন বেশি নাকি আসলে গ্যাপটার জন্য ওইটা ওই স্ট্রেংথটা কত তাড়াতাড়ি মেকআপ করতেছে, কতটুকু সেপারেশনে ওইটা ডাবল বা ট্রিপল বা 4 টাইমস এরকম করতে পারতেছে ওইরকম। মানে বেসিক্যালি সিমিলার ডিসটেন্সে দুইটা দুইটা অবজেক্টের যে ফিল্ড আছে, মানে সিমিলার ডিসটেন্স গ্যাপে যার চেঞ্জটা বেশি পটেনশিয়াল তার হলো ফিল্ড স্ট্রেংথ বেশি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, সো তাহলে এইটা গেল আমাদের ইকুইপটেনশিয়াল সারফেসের কথা। তো এখন আমরা দেখব কি, এখন আমরা দেখব এসকেপ ভেলোসিটি নিয়ে। আচ্ছা, তো এখন আমাদের এসকেপ ভেলোসিটির এখানের মধ্যে কাজটা কি দেখো, লেটস ড্র আওয়ার আর্থ। রেডিয়াস অফ আর্থ হলো আর ই। এখন আর্থের সারফেস থেকে তুমি একটা ভেলোসিটি নিয়ে টেক অফ করলা। এখন ইনিশিয়ালি the GP you have, হ্যাঁ, ইনিশিয়ালি তোমার আর্থের সারফেসে যে জিপি টা আছে, যে এক্স্যাক্টলি when you are at the surface of the earth, GPE at earth surface will be equal to minus gravitational কি বলে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট into mass of earth divided by radius of earth। সারফেসে আমাদের আর্থের সারফেসে যে জিপিটা ওটা কি পজিটিভ নাকি নেগেটিভ সুমিত? নেগেটিভ না? নেগেটিভ। সো তাহলে এর জন্য আমরা এই মাইনাসটা দিলাম। ওকে, আর্থের সারফেসে আমাদের জিপিটা হলো নেগেটিভ, সো উই গেভ আ মাইনাস। আর তোমার টেক অফ করার জন্য ইনিশিয়ালি তো ইউ নিড আ কাইনেটিক এনার্জি, তাই না? তোমার একটা ভেলোসিটি থাকলে মানে কি তার কি আছে, একটা কাইনেটিক এনার্জি আছে। সো KE at the surface of the earth or KE during takeoff KE during takeoff is equal to half mv square, যেটা লিখে দিলাম, হ্যাঁ, half mv square। এখন তাহলে what is the energy of the object যে নাকি গ্র্যাভিটিকে এসকেপ করতে চাচ্ছে, তার আর্থের সারফেসে এনার্জির ভ্যালুটা কত, ওটা যদি আমরা লিখতে চাই, energy at the surface of the earth is equal to KE plus GP, that is half mv square minus কি বলে প্লাস এখানে মাইনাস g into mass of earth divided by r square, r e, sorry r square না, এখানে শুধু r, r e। তো this is the energy at the surface of the earth, and total energy কি কখনো চেঞ্জ হয় সুমিত? টোটাল এনার্জি কখনো আমাদের চেঞ্জ হবে না, বিকজ এনার্জি মাস্ট বি হোয়াট, এনার্জি মাস্ট বি কনজার্ভড, তাই তো? তো এনার্জি কনজার্ভ থাকতে হবে, which means that এখানে আর্থের সারফেসে যে এনার্জিটা, তুমি আর্থের সারফেস থেকে যতই দূরে যাও না কেন তোমার এনার্জিটা কি থাকবে, সেমই থাকবে। কি হবে, তুমি আর্থের সারফেস থেকে যত দূরে যাবা কি হবে, কাইনেটিক এনার্জিটা কমবে, জিপিটা বাড়বে। মানে কি কাইনেটিক এনার্জির ভ্যালুটা কমতেছে আর জিপিটা লেস নেগেটিভ হচ্ছে, তাই না? জিপি বাড়তেছে মানে কি জিপিটা বেশি নেগেটিভ ছিল আর্থের সারফেসে, যত আর্থের সারফেস থেকে উপরে যাবে তত
লেস এন্ড লেস নেগেটিভ হবে, তাই না? আর লাস্ট ক্লাসে মনে আছে আমরা একটা রেফারেন্স পয়েন্ট ধরে নিছিলাম। কি রেফারেন্স পয়েন্ট? r ইকুয়াল টু ইনফিনিটি। at r equals infinity, let's assume যে r equals to infinity distance যে kinetic energy will become zero, যে সে জাস্ট কোনো মতে কি করবে, r equal to infinity পর্যন্ত যাবে। এই r equal to infinity পর্যন্ত যে সে কি করে ফেলবে, সে তার সব এনার্জি ইউজ আপ করে ফেলবে, it will have no energy remaining, so the kinetic energy will become zero and r equal to infinity, sorry, and r equal to infinity তে gp টা তো অফ কোর্স জিরো, বিকজ ওখানে আমাদের কি নাই, কোনো গ্র্যাভিটেশনাল ফিল্ড নাই। তো তাহলে r equals to infinity তে আমাদের কাইনেটিক এনার্জিও জিরো, জিপিও জিরো। আর আর্থের সারফেসে কি, আর্থের সারফেসে কাইনেটিক এনার্জি হলো হাফ এমভি স্কোয়ার আর জিপি হলো মাইনাস জি ম্যাস অফ আর্থ ডিভাইডেড বাই রেডিয়াস অফ আর্থ। তো তাহলে ব্যাপারটা এরকম বলা যায়, since we know energy is conserved, energy is conserved, so তাহলে ব্যাপারটা কি লেখা যায়, energy at RE is equal to energy at r equals to infinity, ঠিক আছে? আর্থের রেডিয়াস সমান ডিসটেন্সে যেই এনার্জি r equals to infinity সময় কি হবে, সেম এনার্জি। তো ব্যাপারটা আমরা এরকম লিখি, সরি, এনার্জি এট দ্য সারফেস অফ দ্য আর্থ কি ছিল, হাফ mv স্কোয়ার মাইনাস জি এম ই বাই আর, আর এনার্জি এট দ্য রেফারেন্স পয়েন্ট অর ইনফিনিটি ডিস্টেন্স হলো জিরো। তো তাহলে হাফ mv স্কোয়ার ইজ ইকুয়াল টু জি এম ই বাই আর ই। এখন আমরা এখানের মধ্যে কি কনসিডার করতেছি, দেখো আমরা এখানের মধ্যে কনসিডার করতেছি যে সে জাস্ট মিনিমাম অ্যামাউন্ট অফ কে নিয়ে সে কি করছে, তার জার্নিটা শুরু করছে, যে তার কি আছে, তার জাস্ট এতটুকু কাইনেটিক এনার্জি দিয়ে সে শুরু করছে, যে কোনো মতে কি করবে, কোনো মতে সে শুধু ইনফিনিটি ডিস্টেন্স যে রেফারেন্স পয়েন্টটা রিচ করবে এন্ড অল দা কাইনেটিক এনার্জি উইল বিকাম জিরো। তার ওই পয়েন্ট রিচ করার পর আর রেসিডুয়াল কোনো কাইনেটিক এনার্জি থাকবে না। So the velocity or the kinetic energy that we are dealing with is the minimum kinetic energy or the minimum velocity, যে at least or কমসে কম আমাদের এতটুকু ভেলোসিটি লাগবেই লাগবে, এর থেকে কম হইলে তো হবেই না। ওকে, এখানে কিন্তু we are also ignoring the air resistance and everything। তো এখন এখানের মধ্যে ব্যাপারটা আমরা এমন লিখতে পারি, ভেলোসিটিটাকে যদি সাবজেক্ট করি, v স্কয়ার ইজ ইকুয়াল টু 2 জি এম ই আচ্ছা এখানের মধ্যে আমরা ফার্স্ট একটা কাজ করি, হ্যাঁ এখানের মধ্যে আমরা ফার্স্ট একটা কাজ করি, হোয়াট উই ক্যান রাইট, আমরা এখানের মধ্যে এমন ব্যাপারটা লিখতে পারি, আচ্ছা এখানের মধ্যে আমরা একটা জিনিস ভুল লিখছি, সরি, আমরা এখানের মধ্যে একটা ম্যাস মিস আউট করছি। এখানে তো ম্যাস অফ দা অবজেক্টও আসবে, জাস্ট জি এম ই বাই আর ই করলে তো পটেনশিয়াল পাবো, পটেনশিয়ালের সাথে ম্যাস মাল্টিপ্লাই করলে পটেনশিয়াল এনার্জি পাবো। সো ওখানে ম্যাসটা আমরা ভুলে দেই নাই। তো তাহলে এখানে আমাদের ম্যাস আসবে, ম্যাস, এই যে ম্যাস। সো এখন এই যে আমাদের ম্যাস ম্যাস কি হবে, কাটাকাটি চলে যাবে না, ম্যাস এন্ড ম্যাস উইল ক্যান্সেল ইচ আদার আউট। ওকে, ম্যাস গুলো একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে ফেলবে। তো আমাদের ফাইনালি কি থাকে, v is equal to root over 2g into mass of earth divided by re। তো তুমি এরকম ফর্মে রাখতে পারো
হ্যাঁ, তুমি এটা এরকম ফর্মে রাখতে পারো, অর ইউ ক্যান ডু সামথিং লাইক দিস। কি করতে পারো, v is equal to root over 2 into, sorry, 2 into g mass of earth divided by re আছে, তুমি কি করলা, উপরে আর নিচে তুমি re মাল্টিপ্লাই করলা। উপরে আর নিচে re মাল্টিপ্লাই করা আর না করা তো একই কথা, কিন্তু আমরা এটা করতেছি ফর আ রিজন। হ্যাঁ, আমরা উপরে আর নিচে কি করলাম, রেডিয়াস অফ আর্থ দিয়ে মাল্টিপ্লাই করলাম। তো এটা করলে পরে কি আসে, 2 into GME by RE squared into RE। এখন আমরা একটা জিনিস জানি, গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু G into mass of earth divided by radius of earth squared। তো তাহলে এই জিনিসটাকে, এই যে G into mass of earth divided by radius of earth squared, এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, স্মল g, দ্যাট ইজ দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ। তো তাহলে আমরা এমন ভাবে লিখি, v is equal to root over 2 into g into radius of earth। এখন এখানের মধ্যে যদি তুমি কি বসাও, এখানের মধ্যে যদি তুমি ভ্যালুস গুলি বসাও, যে 2 into g এর ভ্যালু তো হলো আমাদের আর্থের সারফেসে কত, আর্থের সারফেসে g এর ভ্যালু হলো 9.81, আর রেডিয়াস অফ আর্থ কত, 6400 কিলোমিটার। তো কিলোমিটার থেকে মিটারে নেওয়ার জন্য মাল্টিপ্লাইড বাই 1000, এটা করলে পরে কত আসে, 1.12 into 10 to the power 4 মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তো এটার মানে কি, তোমার আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডটাকে ওভারকাম করে যদি তোমার স্পেসে যাইতে হয়, তোমার কি করতে হবে, মিনিমাম 11.2 কিলোমিটার পার সেকেন্ড একটা স্পিডে তোমার কি করা লাগবে, লঞ্চ করা লাগবে বা টেক অফ করতে হবে। তুমি যদি এতটুকু ভেলোসিটি অ্যাটলিস্ট তোমার না থাকে, হ্যাঁ, তোমার যদি মিনিমাম এতটুকু ভেলোসিটি না থাকে, দেন ইউ ওয়ন্ট বি এবল টু রিচ দ্য স্পেস। যে তুমি আর্থের গ্র্যাভিটিকে ডিফাই করে কি করতে পারবা না, তুমি আর্থের গ্র্যাভিটিকে ডিফাই করে ইউ ওয়ন্ট বি এবল টু রিচ দ্য স্পেস। তুমি এর আগে কি হয়ে যাবে, আর্থের গ্র্যাভিটি তোমাকে ডিসিলারেট করায় 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 ইভেন্চুয়ালি রেস্টে নিয়ে আসবে। বুঝতে পারছো? তো তাহলে এইটা হলো আমাদের মেইন কাজ, এইটা ছিল আমাদের এসকেপ ভেলোসিটি নিয়ে কথা। তো এখন আমরা যদি স্টুডেন্ট বুকটার মধ্যে ফেরত যাই, গ্র্যাভিটেশনাল ফিল্ডের যেই তোমাদের এক্সারসাইজ কোয়েশ্চেন গুলি আছে, হ্যাঁ, এই যে গ্র্যাভিটেশনাল ফিল্ড এন্ড অ্যাস্ট্রোফিজিক্স এর এখানের মধ্যে তোমাদের যে এক্সারসাইজ কোয়েশ্চেন গুলি আছে, যে চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলি, এখানের মধ্যে দেখবা যে আমাদের মোরলের সবকিছু অ্যাটলিস্ট কভার করা হয়ে গেছে। এই ফর্মুলা আমরা জানি, gravitational field and gravitational field strength কি, then be able to apply Newton's laws of motion and universal gravitation to circular motion। তো ওইগুলা জিনিস আমরা দেখছি অলরেডি। এরপরে তো তাহলে তোমাদের যে হোমওয়ার্ক গুলা থাকবে, একটা হলো চেক পয়েন্ট কোয়েশ্চেন এগুলা, এরপর এই চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলি, তো এই চেক পয়েন্ট কোয়েশ্চেন্স গুলি তোমাদের হোমওয়ার্ক থাকবে এন্ড এক্সাম প্র্যাকটিস গুলা। সো তাহলে এই উইকে ফার্স্টে আমরা সোমবার দিন চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলি করব এন্ড বুধবার দিন এই এক্সাম প্র্যাকটিসের এই কোয়েশ্চেন গুলি সলভ করব। তাহলে আমাদের গ্র্যাভিটেশনাল ফিল্ডটা শেষ হবে এন্ড ফাইনালি শুধু থেকে যাবে কি, অ্যাস্ট্রোফিজিক্স। তো তাহলে এই অ্যাস্ট্রোফিজিক্সের এই জিনিসগুলো আমাদের তখন কভার করে ফেলবো। ওকে।
আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। মজা ভাই, হ্যাঁ বলো। তাহলে বেসিক্যালি এসকেপ ভেলোসিটি জিনিসটা মানে কি? কি হয় এসকেপ এটা কি? এসকেপ ভেলোসিটিটা এই যে তুমি এটা বুঝলাম। গ্র্যাভিটিকে এসকেপ করে কি করলা, তুমি গ্র্যাভিটিকে এসকেপ করে আউট অফ ইনফ্লুয়েন্স অফ আর্থস গ্র্যাভিটি চলে গেলা। সো তাহলে এইটার জন্য তোমার এই যে রকেট যে এত কাহিনী করে কি করে, এত যে বুস্টার ইউজ করে, এত ফিউয়েল বার্ন করে করে তারা যে টেক অফ করে, কেন? তাদের কি দরকার? তাদের দরকার এমন একটা টেক অফ ভেলোসিটি এন্ড টেক অফ করার পরেও তারা কন্টিনিউয়াসলি ওরকম কি করতে থাকে, ইঞ্জিন বার্ন করতে থাকে ফিউয়েল। তাহলে যেন কি করে, এই যে আমাদের এয়ার রেজিস্ট্যান্সের এত বড় যে একটা ইফেক্ট থাকে, এইসব জিনিস ওভারকাম করেও সে যেন কি করতে পারে, এইসব জিনিস ওভারকাম করেও সে যেন স্পেসে রিচ করতে পারে। বুঝতে পারছো? ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে। সো তাহলে আমাদের এই মিটিং এর আর 2 মিনিটস এর মতো বাকি আছে, তো আমরা ক্লাসটা এখন এখানে শেষ করি। হ্যাঁ, তোমরা চেক পয়েন্ট কোশ্চেন গুলো এখন করে ফেলো, তাহলে পরে হোমওয়ার্কের টাইম মতো দিয়ে দিতে পারবা। ওকে। জি ওয়ালাইকুম আসসালাম।